মাসে 3 মাসে 3 দিন খুশি হতে পেরেছি। এক হচ্ছে যেই 3টে দিন স্যালারি ঢুকেছে। মানে কিরকম ছিল জার্নিটা? খুব সুন্দর করে মান সম্মানটা ডাইভ করে দিলি ভাই। ঠিক আছে, কোনো অসুবিধা নেই। আমি একটা জিনিস রিয়েলাইজ করেছিলাম যে নলেজ ইজ নট এভরিথিং, রিপ্রেজেন্টেশন অফ ইওর নলেজ ইজ দ্য মেন থিং। গুড ইভিনিং গাইস। হাই অনির্বাণ দা। হাই। হ্যাঁ, তো কেমন আছো দাদা? চলে যাচ্ছে ব্রো, তোর বল। হ্যাঁ, চলছে এই সামনের সেমিস্টার, চাপ। সেমিস্টার, ওটাই তো ভাই, জীবনটাই সেমিস্টারে পড়া বল। আর বলো কেমন চলছে কর্পোরেট লাইফ, হাউ ইটস গোইং? আহ কর্পোরেট লাইফ কেমন চলছে বলা তো উচিত না, কেমন বাজে যাচ্ছে কোশ্চেনটা করা উচিত অ্যাকচুয়ালি। তো when you are entering into a corporate life, তো মোটামুটি ডিসাইড হয়ে যায় যে তোমার লাইফটা হয়ে গেছে। অ্যাজ পাবলিক কনসার্ট বলা যায় না সবকিছু, বাট লেগে গেছে তোমার অলরেডি, বলে যেতে পারো। তোমার কত মাস হলো জয়েনিং এর পর থেকে টিসিএস এ? 3 মাস। আর এক্সপিরিয়েন্স 3 মাসের? এক্সপিরিয়েন্স একটাই, মাসে 3 মাসে 3 দিন খুশি হতে পেরেছি। এক হচ্ছে যেই 3টে দিন স্যালারি ঢুকেছে। আচ্ছা, তাহলে গোটা পডকাস্টে অনেক কিছুই তোমার সাথে ডিসকাশন হবে। আশা করছি অডিয়েন্সদেরও খুব ভালো লাগবে। অনেকেই জানি যে একটা এক্সাম হয়, দ্যাট ইজ টিসিএস এনকিউটি। সো জাস্ট টেল আস অ্যাবাউট সামথিং টিসিএস এনকিউটি দাদা, যে কেমন কি তোমার এক্সপিরিয়েন্স এটা নিয়ে, কতটা ইম্পর্টেন্ট এটা প্রিপারেশন করা, কিভাবে এটা নিয়ে আমরা এগোতে পারি, কিভাবে প্রিপেয়ার করতে পারি। সো ফার্স্ট যেটা তোকে নোটিস রাখতে হবে যে টিসিএস কলেজে কখন আসছে, ঠিক আছে? তখন এই টাইমটা না খুব ভ্যারি করে। ফর এক্সাম্পল আমাদের টাইমে রিসেশন চলছিল, তো আমাদের এসেছিল ইফ আই এম নট রং, হ্যাঁ 15 jan, ঠিক আছে? তো তো জেনারেলি টিসিএস এর একটা বড় অ্যাডভান্টেজ হচ্ছে ও আসার আগে মিনিমাম 20 days আগে তোকে একটা নোটিশ দিয়ে দেবে, ঠিক আছে? প্লেসমেন্ট সেল থেকে অথবা টিসিএস এর থেকে তুই একটা তোর পার্সোনাল মেলে নোটিফিকেশন পেয়ে যাবি যে টিসিএস আসছে। আফটার দ্যাট তোকে জেনারেলি আমাদের কলেজের ক্ষেত্রে গীতবিতানে গিয়েই এক্সাম দিতে হয়। আই এম টেলিং দ্য এভরিথিং, ওকে, এভরি প্রসিডিওরটা বলে দিচ্ছি। সো নেক্সট স্টেপে থেকে তুই রেজিস্ট্রেশন অ্যান্ড অল, অ্যান্ড ফাইনালি তো গীতবিতানকে বেসিক্যালি 3টে ফেজে পরীক্ষা, মানে 3টে পার্ট হয় পরীক্ষা, ঠিক আছে? একটা হচ্ছে তোর নর্মাল রাউন্ড, ওকে, দ্যাটস কল ফর্মাল অ্যাক্টিভিটি বেসিক্যালি ওটা বলে। সেকেন্ড হচ্ছে অ্যাডভান্স রাউন্ড, ঠিক আছে? তো আর থার্ড হচ্ছে কোডিং রাউন্ড। 3টে একসাথেই হবে একটা এক্সামের মধ্যে। তো নর্মাল রাউন্ডে যেটা থাকে হচ্ছে অ্যাপটিটিউড কোশ্চেন, অ্যাপটিটিউড মিন্স হচ্ছে নিউমেরিক্যাল কোশ্চেন, আফটার দ্যাট ভার্বাল কোশ্চেন থাকে, অ্যান্ড দেন রিজনিং। আচ্ছা, ওটার পর অটোমেটিক আসে অ্যাডভান্স সেকশনে, অনলি থাকে নিউমেরিক্যাল অ্যান্ড রিজনিং, ভার্বাল সেকশনটা থাকে না ওখানে। আর ফাইনালি আসে এন্ডে দুটো কোডিং থাকে। নাও ফর গেটিং নিনজা ডিজিটাল প্রাইম কোনটার জন্য কি, সেটার জন্য বলি। সো আরেকটা টুইস্ট আছে, সেটা হচ্ছে জেনারেলি ফর্মাল রাউন্ড, অ্যাডভান্স রাউন্ড অ্যান্ড কোডিং রাউন্ড শুনে মনে হয় অ্যাডভান্স রাউন্ডটা একটু টাফ হবে অ্যাপটিটিউড রাদার দেন ফর্মাল রাউন্ড, বাট এটা পুরো একটা স্ক্যাম। সেম স্ক্যাম সেম বলা সেম। একদম। তো ওটা খুব মাথায় খুব ভালোভাবে ঢুকিয়ে নেওয়া উচিত। ফর্মাল যেটা রাউন্ড নর্মাল ফর গেটিং নিনজা, ওই নিউমেরিক্যাল ভার্বাল অ্যান্ড রিজনিং, ওটা মাছ টাফ হয়, যথেষ্ট টাফ হয় অ্যাডভান্সের থেকে। এমন হবে যে তুই অ্যাডভান্সে অ্যাপটিটিউড করে বসে আছিস, টাইম পাস করছিস, বাট নর্মাল রাউন্ডের অ্যাপটিটিউড তো শেষই হচ্ছে না। সো ওটা অ্যাওয়্যার থাকবি যে নর্মাল রাউন্ডটা টাফ হবে। সো নিনজা পাওয়ার জন্য তোকে নর্মাল রাউন্ডের কাট অফটাই ক্লিয়ার করতে হয়। আর কাট অফ কত উঠবে সেটা ডিপেন্ড করে যে কোয়েশ্চেনের ডিফিকাল্টির ওপর, ওকে? এমন কোনো নয় যে একটা পার্টিকুলার ক্রাইটেরিয়া সেট আছে, ঠিক আছে? তো খুব টাফ হলে কোয়েশ্চেন, জেনারেলি আমার সময় কাট অফ গিয়েছিল 8-20-র মধ্যে, 20 বা 25, কাইন্ডলি মনে পড়ছে না, 8 কাট অফ গিয়েছিল। সো মোর দেন তো, যদি কেউ ফর্মাল নর্মাল রাউন্ডে তোর মোর দেন 12+ কোয়েশ্চেন ইন নিউমেরিক্যাল সলভ করে আসে, সো ইটস গুড। আর ফর ভার্বাল একটু যেহেতু ওটা মোটামুটি ইজি লেভেল থাকে, সো বেটার হয় যে 15টা মতো কোয়েশ্চেন মিনিমাম করা উচিত। আর রিজনিং ও সোজাই থাকে, সবাই করে দেবে। এটা হচ্ছে বেসিক নিনজা পাওয়ার জন্য। এবার যদি কেউ অ্যাডভান্সে কাট অফ ক্লিয়ার নাও করতে পারে বা কোডিং নাও ক্লিয়ার করতে পারে, তার নিনজা কল আসবেই। নাও কেউ একজন এটা পুরো ক্লিয়ার করে দিল কাট অফটা, অ্যান্ড আফটার দ্যাট তোর অ্যাডভান্সটাও ক্লিয়ার করলো, দেন যদি ধর একটা কোডিং করতে পারে সে দুটোর মধ্যে, কোডিং করা বলতে একটা কোডিং এর সমস্ত টেস্ট কেস পাস করানো, ঠিক আছে? তো তো সেটা যদি কেউ করতে পারে,
তাহলে তার ডিজিটাল কল কনফার্ম, অ্যাজ পার মাই নলেজ। আর যদি কেউ সবকটাই ক্লিয়ার করে দেয়, লাইক ফর্মাল ক্লিয়ার, লাইক লেজেন্ড লোক, ঠিক আছে? তো আমি আমার সুনাম করছি না, obviously, ঠিক আছে? তো ধর নর্মালটাও সব ক্লিয়ার করে দিল, কাট অফ অ্যাডভান্স রাউন্ডের সব কাট অফ ক্লিয়ার করে দিল, ওখানে দুটো কোডের 90% টেস্ট কেস, নট অল টেস্ট কেস। এমন হলো যেমন আমার ফার্স্ট কোডের অল টেস্ট কেস পাস করেছিল, সেকেন্ড কোডের ছটার মধ্যে কি সাতটার মধ্যে ছটা করেছিল, একটা করেনি সামথিং কিছু। তো প্রাইম কল পাবে, ব্যাস। সো এটা হচ্ছে জেনারেল প্রসিডিওর, এক্সাম প্রসিডিওর। সো এনিথিং এলস যদি জানতে চাস? আমি বলছিলাম ধরো কিছু রিসোর্সেস যেগুলো তুমিও ইয়া ফলো করেছিলে তোমার কলেজ লাইফে, এরকম যদি কিছু হেল্প করতে পারো ওকে, তো জুনিয়রদের। রিসোর্স বলতে টু বি অনেস্ট দেখ, মিথ্যা কথা বলে লাভ নেই যে অ্যাপটিটিউড টিসিএস এর প্রাইম ক্র্যাক করেছি মানে বিরাট সারা বছর 4 বছর ধরে অ্যাপটিটিউড করেছি, কিচ্ছু না, পুরো মিথ্যা কথা। যে বলবে তার কানে গিয়ে থাপ্পড় মারবি, ঠিক আছে? তো 20 দিন আগে নোটিশ, আমি অ্যাপটিটিউড করতামই না, ঠিক আছে? তো 20 দিন আগে যখন নোটিশ পেলাম ডিসেম্বরে যে 15 জানুয়ারি এনকিউটি হচ্ছে, বুঝলাম যে চাকরি পেতে হলে অ্যাপটিটিউডটা পড়তে হবে। তো তখন ইউটিউবে আমি 3টে চ্যানেল ফলো করেছিলাম। একটা হচ্ছে রাচিদ রাস্তগি স্যার, 27 বা 22 ভিডিওস একটা প্লেলিস্ট আছে টিসিএস এনকিউটির জন্য, একদম। আচ্ছা, ওখানেই সব ভার্বাল রিজনিং নিউমেরিক্যাল ক্লিয়ার করা আছে, খুব ভালো। সেকেন্ড অপশন হচ্ছে তোর নলেজ গেটের একটা, রেসিস্ট নই আমি, তাও একটু মোটা করে একটা স্যার আছে। ইয়াস ওই, হ্যাঁ, ইয়াস স্যার। তো ওই 15 ঘন্টার একটা প্লে লিস্ট আছে, ওটা করতে পারে, ওটা খুব ভালো। অ্যান্ড থার্ড, কেরিয়ার রাইড ইজ ভেরি গুড ফর ক্লিয়ারিং ইউর থিওরি। ওকে, সো এই তিনটাই মেনলি ফলো করেছিলাম। আর প্র্যাকটিসের জন্য আই উইল নট ডেফিনেটলি সাজেস্ট ইন্টারভিউ বিটস, ঠিক আছে? আমি ওর সাথে কোনো শত্রুতা নাই, বাট আমি বলছি কারণ টিসিএস এনকিউটি যার লেভেল অ্যাপটিটিউড, ওদের কাছে ওরা খুব বাচ্চা। সেটাই। আর আমি যতগুলো এক্সাম অ্যাটেন্ড করেছি স্পেশালি প্লেসমেন্টের জন্য, তো টিসিএস এনকিউটির অ্যাপটিটিউড বাকিদের থেকে যথেষ্ট টাফ হয়, এটা মানতে হবে। ট্রু ট্রু। সো এই তিনটে আমার জন্য এনাফ ছিল, আর 20 দিন প্র্যাকটিস ইজ মাছ এনাফ এনাফ। হ্যাঁ, আমি একটা পার্সোনালি একটা চ্যানেল ফলো করেছিলাম যেটা হচ্ছে ক্যাম্পাস মঙ্ক, আমাকে খুব হেল্প করেছিল হ্যাঁ, চ্যানেলটা। ক্যাম্পাস মাঙ্ক, আমি হ্যাঁ ওটা ভুলে গেছি বাই এনি হ্যাঁ, চান্স, বাট হ্যাঁ, ও হেল্প করেছিল ওটাও অ্যাকচুয়ালি। বেশ ভালো, ভালো ডিসেন্ট কোয়ালিটি ভিডিও আছে আর বেশ ভালো। একদম, একদম, একদম। আর কোডিং এর জন্য বা কেউ যদি সেকেন্ড ইয়ার থেকে মোটামুটি কোডিং করে বা ফার্স্ট ইয়ার থেকে, বেসিক কোয়েশ্চেন আছে, কোডিং হ্যাঁ, টাফ আসে না, একদমই আসে না, খুবই বেসিক। একদম। আচ্ছা, তো দাদা এবার একটু তোমার একটু ব্যাকগ্রাউন্ড নিয়ে আসি, মানে মানে কি মোটিভেট ব্যাকগ্রাউন্ডে করেছে? জানলা আছে আপাতত। না, তোমার একটু এডুকেশন ব্যাকগ্রাউন্ড, মানে সবাই জানতে চায় যে একটু ছোট দেখি পড়াশোনায় ভালো হতে হয়, না হলে চাকরিতে খুব অসুবিধা, একটু 80% 90% নাম্বার লাগে, না হলে গিয়ে কলেজে প্রচুর ঝামেলা হয়। আচ্ছা, এরকম তুমি যদি কিছু বলতে পারো তোমার জুনিয়রদের কি টিপস, যে তোমার কি রকম ছিল জার্নিটা ফ্রম স্কুল টু কলেজ দেন কলেজ টু কর্পোরেট লাইফ? ছিলাম তো ব্যাক বেঞ্চারই, যাই হোক আর কি। স্কুলেও বাহাল করেছি, কলেজেও বাহালই করেছি, ঠিক আছে? তো সো মেন ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে যেটা লাইফে অল টাইম মনে রাখতে হবে, বাহাল দিতে হবে, ঠিক আছে? তো সো স্কুলে টু বি অনেস্ট, ফার্স্ট সেকেন্ড থার্ড কোনোদিনই হয়নি। বাবার কাছে সারা জীবন কেলানি খেয়ে এসেছি। আই থিঙ্ক কেলানি ওয়ার্ডটা এখানে পারমিট করা যাবে, ঠিক আছে? তো তো মেন পয়েন্ট হচ্ছে, হ্যাঁ, যেটা মেন থিং, 10th আর 12th এর মার্কসটা ভালো থাকতে হবে। যেটা দেখবি মাধ্যমিকে খারাপ রেজাল্ট হওয়ার পর, ঠিক আছে? তো সেকেন্ডারি বলে দিই, অনেক ইংলিশ মিডিয়ামের ছেলে আছে, বুঝবে না হয়তো। So, আমি আবার বলছি, আমি রেসিস্ট নই, ঠিক আছে? সো সেকেন্ডারিতে অনেকে দেখি মোটামুটি একটা মডারেট রেজাল্ট হওয়ার পর বাড়ির লোকেরাই বলে, আরে মাধ্যমিকের রেজাল্ট তো লাগবে না ভাই, ও উচ্চ মাধ্যমিকের রেজাল্টটাই মেন। বাড়ির বড় বলে থাপ্পড় মারতে পারি না, বাট মারবি, ঠিক আছে? তো মাধ্যমিকের রেজাল্ট লাগে, মিনিমাম 85% লাগে। আর উচ্চ মাধ্যমিকেও মিনিমাম 85% লাগে। নাও কোয়েশ্চেন ইজ কেন লাগে? কারণ ওখানে কোম্পানি তোর এন্ট্রি তোকে তখনই দেবে, এন্ট্রি মিন্স তোকে প্লেসমেন্ট সেলের এক্সামে তখনই বসতে দেবে যদি তুই এই ক্রাইটেরিয়া গুলি আগে থেকে ক্লিয়ার করিস। এমন হলো তোর হয়তো কলেজ লাইফে খুব ভালো রেকর্ড, লাইক তুই কোডিং এ খুব ভালো, ডেভেলপমেন্টে খুব ভালো, তোর একটা ভালো ব্যাকগ্রাউন্ড আছে, হ্যাকাথন করছিস, এভরিথিং, বাট তুই ফেঁসে যাবি কোথায়? যদি মাধ্যমিকের মার্কসটা কম থাকে বা উচ্চ মাধ্যমিকের মার্কসটা কম থাকে। না, ওই আমি পডকাস্টটা জানি স্কুল লেভেলের ছেলেগুলো দেখবে না, তো যা হওয়ার হয়ে গেছে, ভেবে লাভ নেই। বাট এটা হচ্ছে সেটাই। জেনারেল ক্রাইটেরিয়া। সো আমি বরাবরই ব্যাক বেঞ্চার ছিলাম, বাট মাধ্যমিকে 89% ছিল।
আর উচ্চ মাধ্যমিকে করোনার দয় 93%। দেখ অনেস্ট কথা বলছি, আমি কিন্তু বলছি না আমি ভালো পড়াশোনায় ছিলাম। আমিও এরকম ব্যাক বেঞ্চার হতে চাই যদি আরেকবার সুযোগ পেলে। ভালো, এরকম ব্যাক বেঞ্চার হওয়া ইজ লাকি। একদম। আর একটা ব্যাপার হচ্ছে, টু বি অনেস্ট, আমার 12th বায়োলজি ছিল, ঠিক আছে? তো আমি ভাবতাম কম্পিউটার ইঞ্জিনিয়ার হব, বাট আমার কম্পিউটার ইঞ্জিনিয়ারের ব্যাপারে নলেজ এটুকু ছিল, এক্সেল শিটটা খুলবো, 2-4টে এন্ট্রি করবো, হয়ে যাবে। সেম ঠিক আছে? সেম। আর সবসময় একটা কমান্ড প্রম্পট খুললেই হ্যাকার হ্যাকার ভাইবস আসতো। ইভেন সি, জাভা, পাইথন, সি প্লাস প্লাস এই জিনিসগুলো এক্সিস্ট করে আমি মানে ফার্স্ট ইয়ারে অ্যাডমিশন নেওয়ার আগেও 2 মাস আগেও জানতাম না। সেম একদম ট্রু ফ্যাক্ট। সেম। তারপরে ফার্স্ট ইয়ারে আসার 1 মাস আগে বোধহয় আমি জাভা পড়া স্টার্ট করেছিলাম। তারপরে যখন দেখলাম সত্যি টাফ, তারপরে কলেজে এসে সি, ফার্স্ট সেম মোটামুটি হালকা সি পড়েছিলাম। তারপরে জাভা, উপস, ডিএসএ অ্যান্ড অল। এটা ফোর্থ ইয়ারের জার্নিতে আমি আলাদা করে বলবো, অসুবিধা নেই। বাট হ্যাঁ, এটাই হচ্ছে কারেন্ট আমার ব্যাকগ্রাউন্ড। মানে এমন নয় যে বিরাট পড়াশোনায় ছিলাম ভাই। হ্যাঁ, কলেজ লাইফে এসে একটা পার্টিকুলার স্টেজের পর শুরু করতে হয়েছে। বাট এটাই। যাক, মানে অনেকে একটু মোটিভেটেড হবে যারাও এই পাথটাই ফলো করেছে ব্যাক বেঞ্চার থেকে আস্তে আস্তে তাদের গ্রো করা। একদম একদম। না, মেন ফোকাসটা রাখতে হবে যে কলেজের কোন ইয়ারে কি করা উচিত। টু বি হ্যাঁ, অনেস্ট, ফার্স্ট ইয়ারে এসে মজা করো, অন্তত একদম। ফার্স্ট সেমটা মজা করো। ঠিক আছে? তো এখানে ঘোরো, ওখানে ঘোরো, যা খুশি করো, তোমার পার্সোনাল প্রেফারেন্স। আবার পাবলিক পোস্ট করা সবকিছু বলা যায় না, এটা তোমার ব্যাপার, কাউকে ভালো লাগতেই পারে, কোনো কোনো অসুবিধা নেই, যা খুশি করো ফার্স্ট ইয়ার। সেকেন্ড সেম থেকে তোমাকে একটা ল্যাঙ্গুয়েজ, যদি বেসিক্যালি বেঙ্গলি মিডিয়াম থেকে হও বা এমন কোডিং ব্যাকগ্রাউন্ড নেই একদম, যেমন আমার ক্ষেত্রে, একটা ল্যাঙ্গুয়েজকে তোমাকে চুজ করতে হবে। ঠিক আছে? সেই ল্যাঙ্গুয়েজটা অবভিয়াসলি যেন সি না হয়, ফার্স্ট অফ অল। একটা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ চুজ করতে হবে, আইদার সি প্লাস প্লাস, জাভা অর পাইথন। তার আগে সি ইজ ম্যান্ডেটরি, কারণ সি ইজ মাদার ল্যাঙ্গুয়েজ। একটা যে কেউ সি শিখে যাওয়া মানে মোর অর লেস যে কোনো ল্যাঙ্গুয়েজ ভালোভাবে শিখে যাওয়া, মানে আমার ওপিনিয়ন। সো আমি সেকেন্ড সেমে সি, মানে ফার্স্ট সেম থেকে হালকা স্টার্ট করেছিলাম, বাট সেকেন্ড সেমের এন্ডে সি মোটামুটি শেষ করে দিয়েছিলাম। তারপরে জীবনে একটা কনসেপ্ট এলো, পয়েন্টার, যেটা আমার জীবনের পয়েন্টটা হিলিয়ে দিয়েছিল। তো ওই জন্য আমি ভাবলাম যে না, এবার জিনিসটাকে ত্যাগ করা উচিত আর কি। সো আই বিটেড সি। তারপরে নতুন রিলেশনশিপে এলাম জাভাতে, সেটা হচ্ছে সেকেন্ড ইয়ারে। ঠিক আছে? তো তো সেকেন্ড ইয়ার থেকে মোটামুটি সবারই একটা ল্যাঙ্গুয়েজ যেন ফিক্স থাকে, সি প্লাস প্লাস অর জাভা অর পাইথন। এমন নয় যে সবকটা একসাথে করছি, হবে না ভাই, হজবরল হয়ে যাবে। একটা ল্যাঙ্গুয়েজ ফিক্স করতে হবে যেটাতে তোকে ডিএসও কমপ্লিট করতে হবে সেই পার্টিকুলার ল্যাঙ্গুয়েজটাতে, আর কোডিংটাও সেই ল্যাঙ্গুয়েজে করতে হবে। সো ওটা মোটামুটি আমি সেকেন্ড ইয়ার থেকে স্টার্ট করেছিলাম। সেকেন্ড ইয়ারে এন্ড করে জাভা মোটামুটি শেষ। আর ওই ফোর্থ সেম, ফিফথ সেম করে ডিএসএ। ঠিক আছে? তো আমি বেসিক্যালি ডিএস এর জন্য আব্দুল বাড়ির কোর্স ফলো করতাম, যেটা ইউডেমির আছে, সি প্লাস প্লাস এর। হ্যাঁ, বাট ওটা আমি সিপ্রেস। ওখান থেকে থিওরি নলেজটা নিয়ে, আর জাভা যেহেতু নলেজটা ভালো ছিল, সো ওটা ওই কোডগুলো জাভাতে করতাম আর কি, আপ টু গ্রাফ যেন ক্লিয়ার থাকে। থার্ড ইয়ারে গিয়ে ডিপিতে ডিপ ডাউন করতে হবে, মানে আমার যতদূর নলেজ থার্ড ইয়ার থেকে ডিপিতে যেন খুব ভালো রকম একটা গ্রিপ চলে আসে। কারণ এন্ড অফ দ্য ডে আমি যত কটা, অনেকে ভাবে অন ক্যাম্পাস কোশ্চেনে বা প্লেসমেন্টে তো ডিপি কোশ্চেন আসে না, বাট এটা ভুল। আমি নিজে দুটো পরীক্ষা দিয়েছি, সেখানে ডিপি রিলেটেড কোশ্চেন ছিল। ইনফ্যাক্ট টিসিএস এনকিউটিতেও ডিপি কোশ্চেন আসে, ব্যাড লাক থাকলে। ওটাই, ঠিক আছে? লাখ খারাপ থাকে। লাক খারাপ থাকলে এটা আসে। সো মোটামুটি যেন ওই রকম ক্লিয়ার থাকে, দ্যাটস অল। আচ্ছা, আশা করছি সবাই একটুখানি জানতে পারলো যে কিরকম কি প্রিপারেশন লাগবে তাদের কলেজ লাইফটা। যারা ফার্স্ট ইয়ার্স আছে তাদের এখনো টাইম আছে এটা হুম হুম। ফলো করার জন্য, কারণ আমরা অনেকেই আছি যারা ওই কোভিড টাইমটার জন্য ফার্স্ট ইয়ারটা বুঝতেই পারিনি কখন ফার্স্ট ইয়ার শেষ হয়ে গেছে, ফার্স্ট সেম সেকেন্ড সেম বাড়িতে বসে কেটে গেছে। তো অনেকটাই টাইম চলে গেছে। তো এবার একটু একাডেমিক্স নিয়ে আসি, মানে let's say how college subjects has helped you in the TCS NQT or any other placement, মানে যে কোনো কোম্পানি কিছু ভাবে কি কখনো হেল্প করেছে কোনো কলেজ সাবজেক্ট ডিএসএ ছাড়া? মানে ডিএসএ টা তো একদম লাগবেই ইঞ্জিনিয়ারিং, ওটা ছাড়া যদি কিছু বলি। হ্যাঁ, অবভিয়াসলি হেল্প করেছে, বাট নট অল সাবজেক্ট। লাইক ফার্স্ট ইয়ারে তো সবই থাকতো, ধর মানে কম্পিউটার, তুই যদি আইটি সেক্টর আসতে চাস ফার্স্ট ইয়ারে তো কোনো সাবজেক্টই লাগবে না, ইন এক্সেপ্ট সি। কিছু স্পেসিফিক সাবজেক্ট যেমন আমাদের সিএসবিএস এর ছিল, লাইক মেশিন লার্নিং এর অনেক সাবজেক্ট ছিল, যেটা আমি এখন খুবই হেল্পফুল মনে করি। কারণ ইন্ডাস্ট্রিতে ওটা প্রচুর বুমিং। আর স্পেশালি ইন কেস অফ টিসিএস,
ওরা একটু এআইএমএল এর প্রতি একটু বেশি ইন্টারেস্টেড, সো এআইএমএল রিগার্ডিং যদি তোর নলেজ খুব ভালো থাকে ওরা তোকে একটু বেশি প্রেফার করবে। সরি, তাছাড়া তোর অপারেটিং সিস্টেম, কম্পিউটার নেটওয়ার্ক অল্প, বাস মোরলেস মেশিন লার্নিং এর সাবজেক্ট গুলো লাইক প্যাটার্ন রেকগনিশন, এমএল, এআই, ডেটা মাইনিং, ওএস, কম্পিউটার নেটওয়ার্ক। আর হ্যাঁ, একটা সাবজেক্ট আমরা খুব ইগনোর করি, সেটা হচ্ছে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং। হ্যাঁ, সবাই অ্যাকচুয়ালি ওটা আমরা হিস্ট্রির মতো ভাবি, একটু পড়ে মুখস্থ করে চলে যাই, বাট মুখস্থ করলেও ওই ইঞ্জিনিয়ারিং ওই সাবজেক্টটার একটু যেন নলেজটা ভালো থাকে, কারণ অ্যাকচুয়ালি ইন্ডাস্ট্রিতে আসার পর তোরা বুঝতে পারবি, তুই তো করি করেই বলছি, ওটার সবাই জুনিয়র, তোমার চিন্তা নেই, বলো। যাই হোক ওর ক্লাসিক্যাল ওয়াটারফল মডেল বল বা আরো যা ছিল, তো ওই স্টেপ গুলো খুব দরকার। কারণ যখন তুই ট্রেনিং শেষ করে প্রজেক্টের কাছে যাবি, প্রজেক্টের যে ম্যানেজার বল বা যেই তোর হবে টিম লিড, তার ফার্স্ট কোয়েশ্চেন কিন্তু এটা থাকবে না যে এই কোডটা করে দাও, ফার্স্ট কোয়েশ্চেন থাকবে এটা যে তুমি কি জানো কি করে একটা গোটা প্রজেক্ট ওয়ার্ক ফ্লোটা চলে। তো সেইটা যেন একটু ক্লিয়ার থাকে, সেটা সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং সাবজেক্টে অনেকটা ভালোভাবেই পড়ানো হতো, আমরা পড়িনি, বাট হুম, আমি হুম, বলবো আমার জুনিয়রদের যে তারা যেন অন্তত নলেজটা ক্লিয়ার রাখে, হ্যাঁ। হেল্প হবে আর কিছু না। আচ্ছা, এবার একটা ইন্টারেস্টিং কোয়েশ্চেন, অ্যাকচুয়ালি সবাইকারই এটা মাথায় থাকে যে ডেভ অর ডিএসএ, সবাইকারই একটা খুব ক্ল্যাশ চলে এটা নিয়ে যে কোনটা করব, ডেভেলপমেন্ট করব না ডিএসএ করব, কোনটা করলে আদতে আমি চাকরি পাবো বা এলিজিবল হব কিছু করতে। মানে আমার একটা টাইমে ছিল, আশা করি তুমিও ফেস করেছো একটা টাইমে। একদম, এটা তো তো এটা বিগেস্ট কি? ডিপ্রেশন অফ ইঞ্জিনিয়ার। হ্যাঁ। ঠিক আছে, তো হ্যাঁ বোথ আর ইম্পর্টেন্ট, মানে বোথ প্যারালালি তোমাকে চালাতে হবে, ঠিক আছে। তো আমি রেকমেন্ড করব যে ডিএসএ যেন সেকেন্ড ইয়ারের মানে আমার ফার্স্ট সেম, সেকেন্ড, থার্ড, হ্যাঁ ফোর্থ সেম এন্ড ফিফথ সেম ইজ ভেরি গুড টু ডু ডিএসএ। ঠিক আছে, তো মানে থিওরি নলেজ যেন ফোর্থ সেমে ক্লিয়ার হয়ে, ফিফথ সেমে ক্লিয়ার হয়ে যায়, ঠিক আছে। তো ফোর্থ সেমে ক্লিয়ার হয় বেটার, কারণ ফিফথ সেমটা রাখা উচিত লিড কোড, জিএফজি, কোড শেপ এইসব বাগেরা প্র্যাকটিস করার জন্য, ঠিক আছে। তো একটা সেম ইজ এনাফ টু কমপ্লিট ডিএসএ। আর থার্ড ইয়ার থেকে ভালো রকম ডেভেলপমেন্ট করে নেওয়া উচিত, কারণ ইন্ডাস্ট্রিতে দেখ, এটা ফ্যাক্ট যে ডিএসএ নলেজটা মানুষের চেক করে, কারণ তার মানে কতটা থিঙ্কিং লেভেল কতটা ইউনিক হতে পারে। তাছাড়াও অনেক ব্যাপার আছে, তুই যখন একটা কোড লিখবি ইন্ডাস্ট্রি লেভেলে, যখন আমি লিখি এখন বা আমরা লিখি অনেকেই যারা ইন্ডাস্ট্রিতে অলরেডি আছে, তো ডিএসএ এর একটা ইমপ্লিমেন্টেশন হিউজ আছে। কারণ টাইম কমপ্লেক্সিটি ব্যাপারটা আমরা মজায় মজায় নিই বা স্পেস কমপ্লেক্সিটিটা, কিন্তু অ্যাকচুয়ালি একটা লার্জ অ্যামাউন্ট অফ প্রোডাকশন লেভেলের কোড লিখতে হলে ওখানে কোডটা চালিয়ে দিলাম ম্যানেজারের সামনে আর 10 মিনিট ধরে বসে আছি, তো সেক্ষেত্রে ডিএসএটা খুব ইম্পর্টেন্ট। সো ডিএসএটা ফিফথ সেমের মধ্যে ক্লিয়ার হয়ে যাওয়া উচিত। প্যারালালি ডেভেলপমেন্টটা খুব দরকার, কারণ ইন্ডাস্ট্রিতে গিয়ে তোকে মেনলি ডেভেলপমেন্টটাই করতে হবে। ডিএসএ ডেভেলপমেন্টের ভেতরে থাকে, ডেভেলপমেন্ট যেটা তুই করছিস সেটা কি দিয়ে করবি, ডিএসএ। সো বোথ আর ইম্পর্টেন্ট। সো একটা বাস হলে আর একটা হচ্ছে গাড়ির চাকা, ঠিক আছে। তো সো চাকা ছাড়া যেমন বাস চলবে না, আর গাড়ির চাকাটা তুই এরকম করে চালিয়ে নিয়ে যেতে পারবি না, সো দুটোই দরকার বস। সো আমার রেকমেন্ডেশন হবে থার্ড ইয়ার থেকে ভালো রকম ডেভেলপমেন্ট করো, আর সেকেন্ড ইয়ারের শেষ আর থার্ড ইয়ারের শুরু করে যেন ডিএসএ মোটামুটি ক্লিয়ার থাকে। তবে এমনটাও নয় যে ডেভেলপমেন্ট করছি বলে ডিএসএটা পুরো বাদ দিয়ে দিয়েছি। দিনের বেলা একটা পার্টিকুলার রুটিন করে, যার সকালবেলায় ব্রেন ফ্রেশ থাকে সকালবেলায় কোডিং করা উচিত, মানে ডিএস এর প্র্যাকটিস, লিড কোড, জিএফজি, যার যেটা প্রেফারেবল, হ্যাকার র্যাঙ্ক দিয়ে স্টার্ট করো, আর ডেভেলপমেন্ট সারাদিন করো, ব্যাস, দ্যাটস অল। আর থ্যাংক মজা ইউ করো, দাদা। অবভিয়াসলি পাওয়ার যেন হয়। হ্যাঁ, ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট তো এটা করতেই হবে। একদম, ওটা আগে ভাই, ওটা আসবে না। আচ্ছা, আই গেস এখন সবাই একটু কলেজ লাইফ নিয়ে একটু ক্লিয়ার যে কিভাবে 4টে বছর তারা ইউজ করতে পারে। তাহলে এবার একটু ডিপ ডাইভ করা যাক, যেটা আমাদের টিসিএস যে এনকিউটি বা টিসিএস জয়নিং যে প্রসেস, তার যে ফার্স্ট স্টেপটা আসে আফটার এক্সাম, যেটা হচ্ছে ইন্টারভিউ প্রসেস। সবাইকার যেটা হয় যে ইন্টারভিউ কল তো এসে গেল, এবার কি করব, রেডিটা কিভাবে হবে। তো জেনারেলি যেটা হয় যে 3টে রাউন্ড থাকে, আমরা যেটা জানি, টেকনিক্যাল, ম্যানেজেরিয়াল অ্যান্ড ওয়ান ইজ এইচআর। সো তোমার কিরকম এক্সপিরিয়েন্স ছিল আফটার, না বিফোর গোয়িং টু টিসিএস, আগে সবাই জানতে চাইছি আমরা যে রিজেকশন তোমার কটা এসেছিল, মানে হঠাৎ করে টিসিএস চলে এলো, না টিসিএস এর আগেও কোনো কোম্পানিতে তুমি গেছো, বা কটা কোম্পানিতে গেছো, বা কটা কোম্পানিতে অফার লেটার পেয়েছো, বা রিজেকশন আফটার ইন্টারভিউ, মানে কিরকম ছিল জার্নিটা? খুব সুন্দর করে মান সম্মানটা ডাইভ করে দিলি ভাই, ঠিক আছে, কোনো অসুবিধা নেই।
দুঃখের কোনো ব্যাপার নেই, মন খুলেই বলছি। দেখ, আমার জার্নি স্টার্ট হয়েছে কেপিআইটি থেকে, সরি পারসিস্টেন্ট থেকে। আচ্ছা। পারসিস্টেন্টে খাই আমি প্রথম রিজেকশন, ঠিক আছে হ্যাঁ, তো। হ্যাঁ। কি কারণে রিজেকশন সেটা আমি রিভিল করতে চাই না, ঠিক আছে তো। আমি জানি সেকেন্ড, যদিও। হ্যাঁ, দ্যাটস আ ডিফারেন্ট থিং। সেকেন্ড, কেপিআইটি এক্সামে আমি বসি, হুম, বাট ওখানে একটু নেগলিজেন্সির কারণেই বলা যেতে পারে, অত হ্যাঁ, বেশি ডেপথে যাব না, ওটার আমি ইন্টারভিউ কল পাই না। হ্যাঁ, থার্ড আমি বসি আইবিএস সফটওয়্যার, হুম, কারণ আইবিএস সফটওয়্যার আমার ফেভারিট কোম্পানি ছিল, ইভেন এখনো আছে, ঠিক আছে আচ্ছা, তো। আচ্ছা, কারণ ওটাতে জাভাতে কাজ হয়, যার আমি একটু জাভা ফ্যান ভাই, টু বি অনেস্ট। হ্যাঁ, সো ওটার জন্য ভালো রকম প্রিপারেশন করেছিলাম তো। ওটার ফার্স্ট ইন্টারভিউ, ওটা সরি এক্সাম ক্লিয়ার হয়েছিল, ইন্টারভিউতে রিজেকশন খেয়েছিলাম। বাট দ্য আচ্ছা, থিং ইজ, এখানে একটা জিনিস মনে রাখতে হবে, প্রত্যেকটা রিজেকশনই না কিছু না কিছু শেখায়। এক্স্যাক্টলি। ওই রিজেকশন খাওয়ার পর ওই আমার বন্ধু পেয়ে গেছে জাস্ট বাই লাক, আর আমার লাকটা খারাপ বলে আমি পাইনি। এই ব্লেমিং ইওর লাক, এটা সব থেকে বাজে জিনিস। কারণ তুই যখনই তোর লাককে ব্লেম করছিস, তার মানে তুই বলতে চাইছিস ইউ আর পারফেক্ট, নাথিং টু ইমপ্রুভ, তুই সেম স্টেজেই দাঁড়িয়ে থাকলি। সো আমার ফার্স্ট আইবিএস রিজেকশনের পর আমি একটা জিনিস রিয়েলাইজ করেছিলাম, যে নলেজ ইজ নট এভরিথিং, রিপ্রেজেন্টেশন অফ ইওর নলেজ ইজ দ্য মেন থিং। কারণ তোর মাথায় কতটা কি নলেজ আছে সেটা ডিপেন্ড করে না, কারণ ওটা তোর মধ্যেই থেকে যাবে। ইন্টারভিউয়ার যখন তোকে জিজ্ঞেস করছে, অ্যাকচুয়ালি আমাকে ওখানে জিজ্ঞেস করেছিল হোয়াট ইজ মাল্টি থ্রেডিং, ওকে, কারণ আমার সিভিতে বড় বড় করে লেখা ছিল। না, তো ফ্যাক্ট ইজ আমি ইংলিশ অত ভালো ছিলাম না, ঠিক আছে তো। তো ওই জন্য আমি বলতে গিয়েও এক, মানে হোয়াট ইজ মাল্টি থ্রেডিং, সো মাল্টি থ্রেডিং ইজ ওয়ার্ড, এক্সেল, সামথিং করে একটা হজবরল কিছু একটা ওকে বলেছিলাম। মানে আমি আমি জানি আমার মাল্টি থ্রেডিং এ ভালো নলেজ আছে, আমি মাল্টি থ্রেডিং নিয়ে একটা ভালো দু চারটে প্রজেক্টও করেছি, একদম খুব এফিসিয়েন্ট নলেজ। বাট দ্য থিং ইজ, আমার ওখানে প্রবলেম কি ছিল, নলেজ রিপ্রেজেন্টেশন। সো এই জায়গাটা আমি ওখান থেকে নিলাম, যে তার মানে আমাকে নিজে পড়লে হবে না, তাকে বোঝাবার ক্যাপাবিলিটি রাখতে হবে। সেকেন্ড আমি পাই হচ্ছে কল ইন্টারভিউ ট্রায়ান্সের, সেখানে এইটার উপর ওয়ার্ক করি যে নলেজ কি করে রিপ্রেজেন্ট করতে হয়, দ্যাটস ওয়াই টেকনিক্যাল রাউন্ড খুব সুন্দর স্মুথলি ক্লিয়ার হয়ে যায়। তারপরে কল পাই এইচআর সেই দিনেই, ঠিক আছে, এইচআর রাউন্ডে যাই। এইচআর রাউন্ডে ভালোই টুকটাক কথাবার্তা বলি। তারপরের দিন 13 জনের একটা লিস্ট বেরোয়, যার মধ্যে 13 নম্বরটা আমার ছিল নাম। লিস্টে ছিল রিজেকশনের, অ্যাপ্রুভালের নয়। নাও দ্য কোয়েশ্চেন ইজ, এখান থেকে একটা জিনিস শিখলাম আমি, যে নলেজ থাকা অ্যান্ড নলেজ রিপ্রেজেন্টেশন, এই দুটো ছাড়াও আর একটা জিনিস ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে ইংলিশ, যেই জন্য এইচআর রাউন্ডটা হয়। নট অনলি ইংলিশ, কমিউনিকেশন। ওকে, কমিউনিকেশন। আপনি কিভাবে ইন্টারাক্ট করছেন, এটা খুব বড় জিনিস এখানে, ঠিক আছে তো। সো অবভিয়াসলি দ্যাটস ওয়াই আমি রিজেকশন খেয়েছি, কোনো দুঃখের ব্যাপার নেই, এইচআর কে দোষ দিয়েও লাভ নেই, ঠিক আছে। যে এইচআর এই করেছে ওই করেছে, আমার দোষ ছিল, আমি ইংলিশে ভালো ছিলাম না, কমিউনিকেট করতে তখন অতটা গুড ছিলাম না, অন্তত ইন্টারভিউয়ার সামনে। অনেকে হয় না দেখবি স্টেজ শো করে বেড়ায়, হোস্ট করে বেড়ায়, বাট মেন জায়গায় একটু কেস খেয়ে দেয়, তো সেরকম আমি ছিলাম ভাই। তো ওই জন্য ওখানে এইচআর রিজেকশন পাই ট্রায়ান্সে, এইটাও নিলাম। ফাইনালি তারপরে আমি বসলাম টিসিজি ডিজিটাল, নট টিসিএস ডিজিটাল, দা আচ্ছা। চ্যাটার্জি গ্রুপ। ওকে, তো সেখানে বসার পরও আমি টেকনিক্যাল রাউন্ডে রিজেকশন খাই। নাও কোয়েশ্চেন হচ্ছে যে গ্রাফটা তো বাড়ছিল, হঠাৎ করে কমে কেন গেল। এখান থেকে একটা জিনিস শিখতে পারলাম, ওভার কনফিডেন্স। ওভার কনফিডেন্স জিনিসটা খুব বাজে। অনেক সময় এরকম হবে, তুমি জানো একটা জিনিস খুব ভালো, ইন্টারভিউয়ার হয়তো সেটা অতটা ডেপথে জানে না। সো সেক্ষেত্রে প্রবলেম হয়ে যায় যে তুমি যদি মনে হয় যে জানো, চেপে যাও, ঠিক আছে তো। এই একটা পার্টিকুলার রিজনের জন্য আমি একটু বেশি শোকেস করতে গিয়ে ওখানে ওভার কনফিডেন্সের চক্করে আমি ঠিকই বলেছিলাম। তো আমি রিজেকশন খাই, মনে হয় তার ইগোর জন্য। কোম্পানির নামটা তোর একটু বিপ করে দিস, ঠিক আছে তো। দা চ্যাটার্জি গ্রুপ, তোদেরকেই বলছি, ভুল ভুল, যাই হোক আর কি। তো ওভার কনফিডেন্স, আফটার দ্যাট আমি আবার একটা রিজেকশন খাই, সেটা হচ্ছে 13 জানুয়ারি, পার্টিকুলার ডেটটা মনে আছে, অ্যাসেঞ্চারের তরফ থেকে। 21 নভেম্বর ইন্টারভিউ দিয়েছিলাম জন্মদিনের দিন, আর 13 জানুয়ারি আমার রিজেকশন আসে অ্যাসেঞ্চারের তরফ থেকে। খুব সুন্দরভাবে ওরা মেলটা লেখে, ঠিক আছে তো, যে মানে আর কি বলবো, কষ্টের কথা বাদ দে। সো ওটার পর অ্যাসেঞ্চার রিজেকশন কেন খেয়েছি সেটা আমি এখনো অব্দি যাই না, ওটা আমি আর উদ্ধার করতে চাইও না, ঠিক আছে তো। ওটার পর আমি কি হয়ে গেলাম, একদম হার্ড হয়ে গেল, যে যা হয়েছে হয়েছে, সব পড়ে নিতে হবে, কিচ্ছু বাদ দিলে হবে না। তো 15 জানুয়ারি এনকিউটি,
15 জানুয়ারির পর তোর 10th February ইন্টারভিউ অ্যান্ড 14th February রেজাল্ট। দ্য মেন থিং ইজ এখান থেকে একটা জিনিসই মেন বলার, রিজেকশনে ভেঙে পড়লে হবে না, মাল্টিপল রিজেকশন আসবে, প্রত্যেকটা রিজেকশন থেকে তোকে শিখতে হবে। এবার কোয়েশ্চেন হচ্ছে যে কেউ আমাকে এটা থেকে ফলো ব্যাক কোয়েশ্চেন করতে পারে যে তাহলে তুমি সব পড়াতেই যদি রিজেকশন খেতে তাহলে কি হতো? খেতাম, অফ ক্যাম্পাসে ট্রাই করতাম হ্যাঁ, এটা। বাট मेन बात এটাই, रिजेक्शन को तुमको अपनाना पड़ेगा और रिजेक्शन से तुमको कुछ सीखना पड़ेगा, सो दैट्स द मेन थिंग। सो এইটাই আমার রিজেকশনের গল্প, ভালো করে বলে দিয়েছি, আর কিছু বলার নেই। অ্যাকচুয়ালি রিজেকশন ম্যাটার্স। একদম ম্যাটার, রিজেকশন আমাকে প্রচুর কিছু শিখিয়েছে, লাইক আমার কমিউনিকেশন স্কিল ইমপ্রুভ করেছে, ইন্টারভিউ এর টাইম নলেজ বাড়িয়েছে, আরো কিছু শিখতে ইন্টারেস্ট করেছে, কোথায় কতটা মুখ খোলা দরকার, কোথায় কতটা মুখ না খোলা দরকার, অ্যান্ড এইচআর রাউন্ডটা কতটা ইম্পর্টেন্ট। সো দ্যাটস দ্য মেন থিং। আচ্ছা আচ্ছা, এনি টিপস রিগার্ডিং দিস লাইক কমিউনিকেশন স্কিলস বা ইন্টারভিউ পাসিং টিপস, কিভাবে ইন্টারভিউ পাস করব একদম এইচআর রাউন্ড বিশেষ করে, কারণ অনেকে টেকনিক্যাল ম্যানেজারিয়াল হয়ে যায়, এইচআর এ গিয়ে শেষ। আমি 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 বলছি তো আমি হ্যাঁ, সো এটার জন্য আমি যেটা মেন ফলো করেছিলাম, তোর এই যে ট্রায়ান যে সেপ্টেম্বরে খেয়েছিলাম, দেখ লিসেনিং ইজ দ্য বেস্ট থিং। এমন হবে না যে তুই বলে বলে আয়নার সামনে প্র্যাকটিস করছিস, হ্যাঁ ওটা একটা কি জিনিস করে তোর কনফিডেন্স বুস্ট আপ করে, বাট আমি আমার মতে তুই ছোটবেলা থেকে বাংলা ইংলিশ হিন্দি সবকিছুই শিখেছিস ভাই শুনে শুনে। বাংলাতে আমরা বেশি ফ্লুয়েন্ট কারণ আমাদের মাদার টাং ওটাই বলা হয়, কারণ আমাদের চারপাশে কন্টিনিউ বাংলা চলে। সো বেশি বেস্ট হয় ইংলিশ সিনেমা দেখো কন্টিনিউয়াস, একদম দিনে হিন্দি ফিন্দি বাদ দাও, দেবদার খাদান একটু সাইডেই থাকুক, পুষ্পাটুকু একটু সাইডে বাদ দাও, ইন্টারস্টেলার দেখো, ঠিক আছে তো, ইনসেপশন দেখো, তোমার যা মনে হয় তাই দেখো, আমি গেম অফ থ্রোনস দেখেছিলাম, ঠিক আছে তো। So, ওটাই, লিসেনিং ইজ দ্য বেস্ট ওয়ে। যত বেশি তুই শুনবি ইংলিশ, তত তোর মাথায় দেখবি কন্টিনিউয়াসলি কনস্ট্রাক্ট হবে। আর একটা মেন জিনিস বাংলা মিডিয়ামের ছেলেদের ক্ষেত্রে বলি, জোরে বলার কোনো দরকার নয়, স্পিডে বলার, ঠিক আছে তো। স্লো স্লো বলবি, স্লো স্লো বললে একটা যেটা সুবিধা সেটা হচ্ছে তুই ব্রেডে তোর সেন্টেন্সটা কনস্ট্রাক্ট করতে সুবিধা হয়। তারপরে ধীরে 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 বলবি। দেখ মেন অপশন, আমরা ইংলিশ বুঝতে পারি কারণ যখন কেউ বলে আমরা ইজিলি সেটা গ্র্যাব করি, এমন নয় যে ভাই কি বললো ইংলিশে, এটা এটা হয় না অবভিয়াসলি, নাহলে কেউ সিনেমা দেখতো না, ঠিক আছে তো। প্রবলেমটা হয় স্টক অফ ওয়ার্ডস, যে ঠিক টাইমে ঠিক ওয়ার্ডটা মাথায় আসে না, যে একটা এমনও হয় যে গো, জাস্ট গো ওয়েন্ট, ওকে, সো ল্যাপটপ এই সব কথা মাথায় আসবে না। সো কি করতে হবে তোকে, কন্টিনিউয়াস মাথায় ওগুলো কনস্ট্রাক্ট করতে হবে, একটু স্লো স্পেসে তোকে বলতে হবে যাতে তোর মাথায় পার্টিকুলার ওয়ার্ডটা আসে সেটাকে তুই থ্রো করতে পারিস। তো আর হ্যাঁ, স্টক অফ ওয়ার্ডস বাড়াও, তার দরকার হলে খাতায় লিখে রাখো, আর একটু ভালো ভালো ওয়ার্ড ইউজ করো, তবে এইরকমও নয় যে খুব হাই ক্লাস, তাতে তোমাকে বেশি এইচআর ধরবে, ঠিক আছে। তো কমিউনিকেশনের জন্য এটাই আমার তরফ থেকে, এটাই, সিনেমা দেখো ভাই, ভরপুর সিনেমা দেখো ইংলিশ। হ্যাঁ, প্লাস যে আমরা খেলা দেখি সেটার কমেন্ট্রি, ফুটবল একদম হয়ে যায়, একদম ক্রিকেট হয়ে কমেন্ট্রি তো যায়, খুব একদম, ইংলিশ এটা কমেন্ট্রি। আমাকেও পার্সোনালি ছোটবেলা থেকে খুব হেল্প করেছে। ছোটবেলা হুম, থেকে ক্রিকেট ফ্যান, তো ফুটবল মানে দেখলেই ইংলিশ কমেন্ট্রি, হিন্দি কোনো শুনি। ইয়েস ইয়েস ইয়েস, একদম একদম, নবদা বিল্লি চারটে গিল্লি, ওই সিদ্ধু, ঠিক আছে, শুনতে ভালো লাগে, বাট এন্ড অফ দ্য ডে ভাই ওই রবি শাস্ত্রীর ধোনি ফিনিশেস ইজ অফেন স্টাইল, ওটা একটা ট্রেডমার্ক, সো ওই জন্য ইংলিশ ইজ গুড। বলো। আমার একটা পার্সোনাল কোয়েশ্চেন, লাইক আমার কিছু ইন্টারভিউতে এমন হয়েছে যেখানে ফ্রম স্টার্টিং আই ওয়াজ গোয়িং গুড, বাট ইন এ সার্টেন মোমেন্ট এমন একটা আমার কোয়েশ্চেন করলো যেটার আমি অ্যান্সার দিতে পারলাম না, তার জন্য আমার মোটিভেশন পুরো ডাউন, আমি আর কিছু মাথায় আসছে না, তারপরে কি বলবো কিচ্ছু বুঝতে পারছি না, জানা কোয়েশ্চেনও বুঝতে পারছি না। তো এইরকম টাইমে কিভাবে কি নিজেকে একটু কাম রাখা যায় যে হ্যাঁ নেক্সট কোয়েশ্চেন গুলো আমাকে হ্যান্ডেল করতে হবে, কারণ এটা তো স্বাভাবিক, কারণ 5টা কোয়েশ্চেন করলে আমি মেবি 5টা পারবো না, 3টে কি 4টে পারবো, বাট ওই আর কি ফার্স্ট ইন্টারভিউতে যেমন হয় যে ঘাবড়ে গেলাম, এটা তো পারলাম না, এই রিজেকশন চলে আসবে, কি হবে। তো এটা কিভাবে তুমি হ্যান্ডেল করেছো? সো ফ্যাক্ট হচ্ছে এটা টোটালি ডিপেন্ড করে যে তুই কোয়েশ্চেনটা যেটা পারবি না সেটাকে কিভাবে তুই ট্যাকেল করছিস। ওকে। সাপোজ একটা এমন কোয়েশ্চেন এলো যেটা তুই জানিস না, আউট অফ এনিওয়ার তুই জানিস না, তোর নলেজ নেই, তুই একটুও ভাববি না কোয়েশ্চেনটার জন্য, তুই কোনো কোয়েশ্চেন যেটা তুই জানিস সেটা নিয়েই তুই ভাববি। সো ইন্টারভিউয়ারকে যদি এরকম তুই দেখাস যে সাপোজ একটা কোনো কোয়েশ্চেন করলো, তুই আহ, এরকম করে ভাবার পর তারপরে তুই তাকে বলছিস সরি স্যার আই ডোন্ট নো, তার মানে তুই ওখানেই বস দিয়েছিস, পটি করে দিয়েছিস অলরেডি, ঠিক আছে তো। যদি কোনো জিনিস না জানিস, ডিরেক্ট টু দা পয়েন্ট, কোনো রকম তোর নলেজ নেই,
তুই টু দা পয়েন্ট তাকে বলবি যে জানি না, এটা জানি না, বাট আমার নলেজ, এটা ওয়ার্ডটা আমি মাথায় রাখলাম, যদি আপনার পসিবল হয় তাহলে আপনি যদি একটু কারেন্ট এটার ব্যাপারে একটু নলেজ আমাকে শেয়ার করে দেন, তাহলে আমি একটু শিখে নেবো, বা আমি এটাকে পরে স্টাডি করে নেবো। মানে এটা তুই ওকে তাকে শোকেস করবি যে তোর ইন্টারেস্ট আছে সেটা জানার ব্যাপারে, তোর নলেজটা তুই আরো ইনক্রিজ করতে চাস, যেটা সে কোয়েশ্চেন করেছে, বাট কারেন্টলি তোর কাছে নলেজটা নেই, সেটাও তুই লয়্যালটি দেখিয়ে বলে দে। বলে দিলাম। স্পেস এইটা যেন কোনো রকম ইন্টারভিউতে না আসে, এটা তোর কনফিডেন্সকে ডাউন করে দেয়। আর একটা ইন্টারভিউর ক্ষেত্রে কনফিডেন্স ইজ দ্য মেন থিং। ল্যাঙ্গুয়েজ অনেক সময় ম্যাটার করে না কিছু কিছু ক্ষেত্রে, ঠিক আছে হ্যাঁ, তো, স্পেশালি ইন কেস অফ টিসিএস বা কিছু কিছু এমএনসি আদার্সও আছে যারা ল্যাঙ্গুয়েজটা অতটা প্রেফার করে না। মানে তুই, অনেকে আমি শুনেছি টিসিএস এর ক্ষেত্রে যারা ইংলিশে কতটা ফ্লুয়েন্টলি বলতে পারেনি, তাদেরকে বলেছিল, অপশন দিয়েছিল যে তোমরা বেঙ্গলিতে কথা বলতে বেঙ্গলিতে। পারো। সো মেন থিং ইজ তোর কন্টেন্ট ঠিক আছে কিনা, নলেজ ঠিক আছে কিনা, ঠিক আছে তো। সো তুই বেঙ্গলিতেও যখন কথা বলছিস বা ইংলিশে কথা বল, তোর কনফিডেন্স যদি ঠিক থাকে যে বান্দা কনফিডেন্ট হ্যাঁ, ওরা নিয়ে নেবে বস। সো ইউ হ্যাভ টু বি কনফিডেন্ট। তাতে যদি তোর মনে হয় তুই ইংলিশে ঠিকঠাক বলতে পারছিস না, তুই বাংলাতেই বল ভাই। বাট হ্যাঁ, এরকম নয় যে নিজে থেকে গিয়ে বলবি স্যার বাংলায় বলবো না, ইংলিশে বললেও ভুলভাল ইংলিশ বল, কোনো অসুবিধা নেই, বাট কনফিডেন্সে বল, ফুল কনফিডেন্সে বল, একদম গলার ভলিউম যেন ডাউন হয় না। দরকার হলে তাদেরকে অ্যাক্টিভিটি করে দেখাবি যে আই এম ইন্টারেস্টেড টু ডু দ্যাট। বেসিক্যালি আমার ক্ষেত্রে যেমন প্রজেক্ট আমাকে শোকেস করতে বলেছিল, ঠিক আছে তো, জেনারেলি হয়তো বসে এরকম এরকম করে, আমি লিটারে বললাম যে দাঁড়াবো, ইংলিশই বলেছিলাম অবভিয়াসলি। সো দাঁড়াবো, দেন আপনার ওদের থেকে আমি ল্যাপটপটাও নিয়েছিলাম, বলে আপনার একটা ল্যাপটপ দিন, আমি দাঁড়িয়ে আপনাকে শোকেস করে দেখাচ্ছি। সো ওদের একটা ল্যাপটপ আমাকে প্রথমে দিতে চাইছিল না, বললাম যে আমি ইউজ করবো না, জাস্ট আমার দিন। ল্যাপটপটা টেবিলে রাখলাম, আমার সাইডে করলাম, একটা পার্টিকুলার ডিস্টেন্সে গেলাম, যে আমার পুরো প্রজেক্টটাকে কি করে মানে একটা গেমিং কন্ট্রোলার, আমার একটা ইয়ে ছিল আর কি, এআই জেস্টার কন্ট্রোলার। সো সেটা বোঝাবার জন্য ফুল অ্যাক্টিভিটি করে কি টাইপ করতে হবে না করতে হবে, কতটা কি মেজার, এভরিথিং। তুই যখনই একটা অন্য জিনিস করছিস যেটা নর্মাল ছেলেরা করছে না, এসে বসে ইন্টারভিউ দিয়ে চলে যাচ্ছে, ঠিক আছে তো, অবভিয়াসলি একটা তাদের একটা অ্যাটেনশন গ্র্যাব হবে। সো মেন থিং ইজ কনফিডেন্স। আচ্ছা। তো কিছু রেজিউমে বিল্ডিং নিয়ে কিছু বলতে পারবেন, লাইক হোয়াট শুড বি দ্য কি পয়েন্টস ওয়ান উই শুড ইউজ ইন দ্য রেজিউমে, লাইক এক্সপিরিয়েন্স, প্রজেক্টস, ইন্টার্নশিপ, এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস। ইয়া, একদম। সো রেজিউমেতে প্রথম কথা হচ্ছে, ফার্স্ট যেটা থাকবে, যদি আমার রেজিউমে কেউ ফলো করিস, মানে দেখে থাকিস আর কি, নট ফলো করিস, ফার্স্ট থাকবে তোর এডুকেশন, ঠিক আছে তো। আমি অবভিয়াসলি তোর পিকচার এন্ড নাম বাগেরা বাদ দিচ্ছি, ফার্স্ট থাকবে এডুকেশন। এডুকেশনে তোর হাই সেকেন্ডারি, সেকেন্ডারি কলেজ, অর সেকেন্ডারি হাই সেকেন্ডারি কলেজ। আফটার দ্যাট তোর সেখানে মেনশন থাকবে স্কিলস। স্কিলস মিন্স টেকনিক্যাল স্কিলস, ঠিক আছে তো। হ্যাঁ, একটা মেন পয়েন্ট মিস করে গেছি, সেটা হচ্ছে যদি তোর ইন্টার্নশিপ থাকে বা এক্সপিরিয়েন্স থাকে, এডুকেশনের পরই সেটাকে দিয়ে দেওয়ার চেষ্টা করবি, কারণ এগুলো প্রায়োরিটি মেনটেন থাকে একটা সবসময়। এডুকেশনের পর যদি এক্সপিরিয়েন্সটা থাকে, তাহলে তার মানে তার কাছে ক্লিয়ার হলো যে তোর অলরেডি একটা ইন্ডাস্ট্রি লেভেলের কাজ আছে, সো সেটা নিয়ে সে বেশি ইন্টারেস্ট দেখাবে রাদার দ্যান ইউর স্কিলস। ওকে, সো এক্সপিরিয়েন্স গেল, এডুকেশন, এক্সপিরিয়েন্স, আফটার দ্যাট প্রজেক্ট, ঠিক আছে তো। প্রজেক্ট ইজ আ ভেরি ক্রুশিয়াল থিং টু ক্র্যাক এনি ইন্টারভিউ, কারণ তোর প্রজেক্ট কতটা জোরদার হচ্ছে সেটার উপর তোর ইন্টারভিউ। অনেক সময় অনেকের স্কিলস থাকে না, বাট ভালো প্রজেক্টের জন্য বেড়ে যায়। আর আমি তো 6টা না 7টা ইন্টারভিউ দিয়েছি, 90% ইন্টারভিউতে আমার ফার্স্ট কোয়েশ্চেন ছিল এলাবোরেট ইওর প্রজেক্ট। আর প্রজেক্ট জিজ্ঞেস করবে, ইনফ্যাক্ট টিসিএস এর ক্ষেত্রে একটা আলাদা রাউন্ড হয়, সেটা পরে তো তোরা জিজ্ঞেস করবি আই থিঙ্ক। তো ম্যানেজারের রাউন্ড, যেটা তুই অলরেডি নাম বলেছিস, হ্যাঁ, ম্যানেজিং। ম্যানেজারের রাউন্ডটা হয়ই হচ্ছে প্রজেক্টের জন্য, ঠিক আছে তো। সো প্রজেক্ট যেটাই দিবি যেন খুব ভালো লেভেলের প্রজেক্ট হয়, এমন নয় যে একটা জাভাস্ক্রিপ্টের ড্রামস অ্যান্ড প্লে অ্যান্ড কিবোর্ড প্লেয়ার সামথিং কিছু বাজিয়ে বা ওরকম কিছু করে দিয়ে দিলাম, বা একটা পাতি ফ্রন্ট এন্ড ওয়েবসাইট বানিয়ে দিয়ে দিলাম, দিবি না। একটা প্রজেক্ট দে, কিন্তু ভালো লেভেলের প্রজেক্ট দে, দুটো প্রজেক্ট দে যেন ভালো লেভেলের প্রজেক্ট দে, অন্তত একটু প্রোডাকশন লেভেলের তোর নলেজ আছে সেটা তুই তোর প্রজেক্টের থ্রু দিয়ে শোকেস কর। আর প্রজেক্ট যখন লিখবি না রেজিউমের ক্ষেত্রে, এমন নয় যে সাপোজ একটা প্রজেক্টের নাম র্যান্ডম ধর, তার আন্ডারে একটা এত বড় প্যারাগ্রাফ দিয়ে দিলি, ভাই ওদের টাইম নেই, বিশ্বাস কর, হাজারটা ক্যান্ডিডেট ওয়েট করছে। সো ইন্টারভিউতে অলওয়েজ বুলেটিং ইউজ করবি, কি পয়েন্ট গুলো বুলেটিং এ লিখে ছেড়ে দিবি।
ও জাস্ট পয়েন্টগুলো পড়ে নিল, একটা বেসিক আন্ডারস্ট্যান্ডিং হয়ে গেল। পুরোটা ক্লিয়ার করার জন্য তোকে ইন্টারভিউ তোকে ডাকছে, তুই প্যারাগ্রাফটা যেটা ওখানে লিখবি সেটা তুই মুখে বলবি। সো ওখানে পয়েন্ট, একটা প্রজেক্টের আন্ডারে পয়েন্ট থাকবে 5টা কি 4টে পয়েন্ট বুলেটিং দিয়ে, আর লাস্ট লাইনে থাকবে কি কি টেক্সট ইউজ করেছিস। ঠিক আছে, সো 2-3টে প্রজেক্ট ইজ এনাফ। ঠিক আছে তো। আচ্ছা, তারপরে থাকবে স্কিলস। স্কিলসে অবভিয়াসলি একটা ল্যাঙ্গুয়েজ তো মানে একটা ল্যাঙ্গুয়েজ থাকলেও ম্যাটার করে না, বাট সেই ল্যাঙ্গুয়েজটা যেন অবজেক্ট ওরিয়েন্টেড ল্যাঙ্গুয়েজ থাকে, বাকি কথা। জাভা, পাইথন, সি প্লাস প্লাস, এনিথিং। ডেভেলপমেন্টের জন্য কিছু যেন থাকে, লাইক স্প্রিং বুট, সাবলেট, জেএসপি। এটা আমার ডোমেন যদি বাদও দিই, তোর মার্নও দিতে পারে কেউ, রিয়্যাক্ট। ঠিক আছে তো। আহ, আর হ্যাঁ, ডেটাবেস ইজ আ ভেরি ইম্পর্টেন্ট থিং। এসকিউএল, মঙ্গোডিবি যাই করিস, বাট ডেটাবেসের নলেজটা তো রাখে, আর কোয়ারি যেন জেনারেট করতে পারিস ভালো রকম ভাবে, সেটা যেন ক্লিয়ার থাকে ভাই। ঠিক আছে তো। সো দ্যাটস অল। আর হ্যাঁ, যেটাই তুই স্কিল সেটে লিখবি সেটা নিয়ে যেন কনফিডেন্ট থাকিস, তাতেই তোর ওর 4টে স্কিল লিখলি, ইটস ওকে, বাট ইউ শুড বি কনফিডেন্ট। ওরা একটা ফ্রেশার্সের থেকে বেশি বিরাট কিছু এক্সপেক্ট করে না, বাট যতটুকু তোর লেখা আছে সেটা যেন তুই শোকে, যেন মিথ্যাটা না থাকে ওখানের মধ্যে। ঠিক আছে, তাতে তুই একটা ল্যাঙ্গুয়েজের আন্ডারই মাল্টিপল টেকনোলজি তাকে ইন্ট্রোডিউস কর না, অসুবিধা নেই। ডেটাবেস, অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং, ডিএসএ, একটা তোর অবজেক্ট ওরিয়েন্টেড ল্যাঙ্গুয়েজ, তার সাথে কিছু ডেভেলপমেন্ট নলেজ। কেউ যদি জাভা ব্যাকগ্রাউন্ডের হয় তাহলে স্প্রিং বুট দিল বা সার্ভলেট জেএসপি দিল। কেউ যদি মার্নের হয় তাহলে মঙ্গোডিবি, এক্সপ্রেস, নোড বাগেরা বাগেরা, জাভাস্ক্রিপ্ট দিল। সো দ্যাটস অল। আর এক্সট্রা কারিকুলাম দিতে পারে, নাও দিতে পারে। ঠিক আছে, তো আমি দিয়েছিলাম লাস্টে হবিস বলে। দিতে পারিস, কারণ তাহলে ওটা থেকে তুই কোয়েশ্চেন একটা পাবি, সেটা তুই ইন্টারভিউ টাইমটা কিল করতে পারবি। সো দ্যাটস অল, একটা রেজিউমে এটাই। এবার একটু টিসিএস ইন্টারভিউ এ ডিপ ডাইভ করা যায়। তোমার টিসিএস ইন্টারভিউ কেমন গিয়েছিল, প্রাইমারি ইন্টারভিউ? ভালো গেছিল, নাহলে থোড়াই পেতাম। এটা তো বটেই। মানে বাকিরা একটু জানতে চায় কি কি কোয়েশ্চেন তুমি ফেস করেছো, টেকনিক্যালি কি কি, ম্যানেজারিয়ালি কি কি, এইচআর এ, মানে কাইন্ড অফ যেগুলো জেনারেলি হয় বাকি কোম্পানিজের জন্য সেম প্যাটার্নই ফলো হয় ওভারঅল, তো কেমন হয়? ওকে, সো একটু লেন্দি, বাট বলি। আমার ইন্টারভিউ হয়েছিল 1 hour 5 minutes। ওকে, সো ইন্টারভিউতে, যে কোনো ইন্টারভিউতে যেটা মেন থিং সেটা হচ্ছে তোর ইন্টারভিউয়ের টোটাল প্রসেসটা যেন, বেসিক্যালি ফ্লোটা তোর হাতে থাকে, এটা খুব দরকার। সো এটা আমি মোটামুটি 6টা রিজেকশন খেয়ে ঠিক করে নিয়েছিলাম যে সালা বসবো যখন ম্যাপ করে বসবো, ফ্লো যেন আমার হাত থেকে না বেরোয়। একবার হাত থেকে বেরোনো মানে তোমার দিয়ে দেওয়া। ঠিক আছে তো। তো বেসিক ফার্স্ট কোয়েশ্চেন করেছিল আমাকে যে জাভা, হ্যাঁ, জাভা কেন 100% উপস ল্যাঙ্গুয়েজ, জাভা কি 100% উপস ল্যাঙ্গুয়েজ অর নট? ওকে, সো অবভিয়াসলি নট অ্যান্সার ছিল 99%। তারপরে ওটার অ্যাডিশনে আমি বলেছিলাম কেন রিজনটা, যে লাইক প্রিমিটিভ ডেটা টাইপ স্টিল ইউজ করে বাগেরা বাগেরা। এটা ছিল একটা নর্মাল অ্যান্সার, বাট ওটা বললে তার পরের কোয়েশ্চেনটাও নিজের মতো করতো। তার জন্য আমি কি করেছিলাম, শেষে একটা টার্ম ইউজ করে দিয়েছিলাম, র্যাপার ক্লাস। যে প্রিমিটিভ ডেটা ইউজ করে স্টিল দেয়ার ইজ র্যাপার ক্লাস। ওকে, আমি জানি পরের কোয়েশ্চেন র্যাপার ক্লাস থেকেই করবে। ঠিক আছে তো। সো তারপরে র্যাপার ক্লাস থেকে কোয়েশ্চেন আসে আমার কাছে, অ্যাজ ইট ইজ। র্যাপার ক্লাসের একটু একটা দুটো জিনিস জিজ্ঞেস করে, দেন আমি তারপরে র্যাপার ক্লাসের ব্যাপারে বলার পর আরো দুটো টার্ম ইন্ট্রোডিউস করেছিলাম, দ্যাট ইজ অটো বক্সিং, অটো আনবক্সিং। স্বাভাবিক ব্যাপার, থার্ড কোয়েশ্চেন অটো বক্সিং, অটো আনবক্সিং তুমি বললে, তাহলে অটো বক্সিং আনবক্সিং এটা করে দেখাও। ঠিক আছে, একটা খাতা দিলে, অটো বক্সিং আনবক্সিং করে দেখালাম। ঠিক আছে, এখানে শেষ হলো। ঠিক আছে, তারপরের কোয়েশ্চেন এলো নেক্সট স্কিল সেটে, ওরা দেখেছিল মাল্টি থ্রেডিং আমার। সো ফার্স্ট মাল্টি থ্রেডিং কি বাগেরা বাগেরা। আফটার দ্যাট যে একটা কোড লিখতে দিয়েছিল মাল্টি থ্রেডিং এর, লাইক যে তোমার আরো দিয়েছিল, কাইন্ডলি আমার যেটা মনে পড়ছে সেটা হচ্ছে একটা প্রাইম নাম্বার দিয়ে সামথিং কিছু, হ্যাঁ প্রাইম নাম্বার দিয়ে সামথিং কিছু দিয়েছিল, যে 3টে থ্রেড চলবে। ঠিক আছে তো। সো ফার্স্ট থ্রেড থেকে সেকেন্ড থ্রেড কল করতে হবে, সেকেন্ড থ্রেড থেকে থার্ড থ্রেড কল করতে হবে, বাস ফার্স্ট থ্রেডে, সেকেন্ড থ্রেডের কাজ হবে অনলি প্রাইম নাম্বার প্রিন্ট করা, থার্ড থ্রেডের কাজ হবে অ্যামস্ট্রং নাম্বার প্রিন্ট করা, আর মেন থ্রেডের কাজ হবে অবভিয়াসলি ফার্স্ট থ্রেডকে কল করা। সো এই টোটাল কন্ট্রোল ফ্লোটা কোডে লাইন বাই লাইন সিনট্যাক্স মেনটেন করে করতে হবে। সো আমি যখন ফার্স্ট পেলাম কোয়েশ্চেনটা, আমি ভাবতাম লাইক রিয়েলি। তারপরে মাথায় এলো আচ্ছা বান্দা প্যাকেজ দে रहा है, ठीक है। फिर मैंने बोल रहा हूँ যে इट विल टेक टाइम, ये मे टेक टाइम।
দেন প্রায় মোটামুটি 10 মিনিট না 15 মিনিট মতো নিয়েছিলাম। কোডটা লেখার পর প্রায় 65 না 62 লাইনস একটা কোড হয়েছিল যতদূর আমার আইডিয়া। সেটা খাতায় লিখেছিল ওটা? একদম খাতায়, আমি তো এখন দেবে ল্যাপটপ খাতায়। আমি ওদের বললাম যে শুধু কোডটা লিখবো না, কোডটা না না না, জাস্ট ওয়ান্ট টু শো ইউর সিনট্যাক্স স্কিল অ্যাজ ওয়েল। ওকে, নো ইস্যু। তো সিনট্যাক্স লিখে যাওয়াতে মাল্টিথ্রেডিং এ কোডটা, ওটাই অ্যাকচুয়ালি আমার মতে, মানে আমার যতদূর আইডিয়া ওটাই টার্নিং পয়েন্ট ছিল আমার ইন্টারভিউতে, যেহেতু ওই কোডটা অ্যাজ ইট ইজ লিখে দিয়েছিলাম। আর প্রাইমের কলে কোড লিখতে দেবেই, মানে আমার যতদূর আইডিয়া, ঠিক আছে, তো ওটা বেসিক্স ভাই, দিতে বাধ্য ওরা। সো ওটা প্রায় 65 লাইন্স এর কোড একটা ওকে দেখিয়েছিলাম, ওর ভালো লেগেছিল, হয়ে গেল। তারপর ও বেসিক্যালি গেছিল মাল্টিথ্রেডিং এর পর উপসের বেসিক কিছু কোয়েশ্চেন, ঠিক আছে, তো ডায়মন্ড হেড প্রবলেম যেগুলো থাকে আর কি টুকটাক। হ্যাঁ, আর একটা দিয়েছিল ইন্টারেস্টিং কোয়েশ্চেন, সেটা হচ্ছে, হ্যাঁ, জাভাতে মাল্টিপল ইনহেরিটেন্স পসিবল না, পসিবল না, বাট একটা কথা আমরা খুব শুনি যে ইন্টারফেসের থ্রু দিয়ে এটা পসিবল। ওকে, সো এটা কি ট্রু না ফলস, এই কোশ্চেনটা আমার ওখানে জানতে চাইছিল। সো তার রেসপেক্টে এটা অ্যাকচুয়ালি ফলস, যারা এখনো ভাবিস এটা ট্রু, এটা পুরো ফলস ভাই। ইন্টারফেস দিয়েও কখনো মাল্টিপল ইনহেরিটেন্স হয় না। রিজন টাইমে দিয়েছিলাম সেটা হচ্ছে কারণ মেন ইনহেরিটেন্সের মেন রিজনটাই হচ্ছে রিউজেবিলিটি। বাট তুই যখন ইন্টারফেস দিয়ে মাল্টিপল ইনহেরিটেন্স অ্যাচিভ করছিস, সেটাতে কিন্তু অ্যাকচুয়ালি রিউজেবিলিটি হচ্ছে না, যদি কোড লিখিস ভালো করে বুঝতে পারবি। সো এই একটা ট্যাকটিক্স কোশ্চেন ছিল ওখানে, ট্রিকি কোশ্চেন। অ্যান্ড ফাইনালি লাস্ট কোয়েশ্চেন ছিল টেকনিক্যালের লোক থেকে, এআই ট্রেনার বলে আমার একটা প্রজেক্ট ছিল, এআই ট্রেনারটা বলতে বলেছিল। সো ওটার ব্যাপারে টুকটাক বললাম, ওটাতে ইন্টারেস্ট পেলো যেহেতু এআই ছিল ওটার মধ্যে। দেন ফাইনালি কন্ট্রোল গেল ম্যানেজারিয়াল রাউন্ডের কাছে। উনি জানতে চাইলেন আর একটা প্রজেক্ট ছিল এআই জেসার কন্ট্রোলার, যেটা ছিল আমার অ্যাকচুয়ালি মেন প্রজেক্ট। আচ্ছা, এম আই অডিবল ক্লিয়ারলি? ইয়েস ইয়েস ইয়েস। ওকে, তো এআই জেসার কন্ট্রোলারের প্রজেক্টের ব্যাপারে বলা হলো। ওটাতেই যেটা বললাম একটু আগে, আমি জাস্ট কনফিডেন্ট, আমি ওটাতে টু মাচ কনফিডেন্ট ছিলাম। আর যেটাতে তুই পার্টিকুলারলি খুব ভালোভাবে কনফিডেন্ট, ট্রাই করবি সামথিং এক্সট্রা কিছু দেখানো যেটা বাকিরা করছে না, কারণ তুই জানিস ওটাতে তুই বেস্ট ভাই, কেউ নয় ওটাতে বেস্ট। সো তুই যা খুশি কর ওটাতে, অবভিয়াসলি লিমিটেশনে রেখে, বাট হ্যাঁ ওটা তোকে এমন ভাবে শোকেস করতে হবে জানো ভাই তুই ওটার বাপ, পার্টি কথা। ওই জন্য তাতে তুই দাঁড়িয়ে বল, বসে বল, ওর ল্যাপটপ নিয়ে বল, খাতায় দেখে বুঝিয়ে দে, যা খুশি কর। সো ওটা প্রজেক্টটা প্রায় 20 মিনিটস ধরে কোয়েশ্চেন করে গেছিল ওরা, লাইক এটা কেন ইউজ করনি, মাল্টি থ্রেডিং, ওটার মাল্টি থ্রেডিং ছিল, পাইথনের প্রজেক্ট ছিল স্টিল। মাল্টি থ্রেডিং কেন ইউজ করেছো, কি পেয়ার কেন ফাংশন ইউজ করেছিলে, এই অ্যালগোরিদমের বদলে এই অ্যালগোরিদম কেন ইউজ করতে পারো করনি, এইগুলো কিন্তু বেসিক্স কোয়েশ্চেন। তোর প্রজেক্টের ক্ষেত্রে তুই একটা অ্যাপ্রোচ হয়তো ইউজ করেছিস, ফর এক্সাম্পল তুই একটা ডেভেলপমেন্ট করেছিস যেখানে তুই বাইনারি ট্রি ইউজ করেছিস অ্যাজ আ ডিএসএ ইমপ্লিমেন্টেশন। সো ওখানে কোয়েশ্চেন আসতেই পারে যে তোর এভিএল ট্রি কেন ইউজ করনি, রেড ব্ল্যাক ট্রি কেন ইউজ করনি, ঠিক আছে। সো এই কোয়েশ্চেন গুলো ট্যাকেল করার জন্য আগে থেকে তৈরি থাকতে হবে, ঠিক আছে। তো তুমি যে অ্যাপ্রোচটা করছো সেই অ্যাপ্রোচটাই শুধু ঠিক বাকিটা ভুল এটা কিন্তু নয়, ঠিক আছে। কেন সেটা ভুল, কেন সেটা অপটিমাইজ নয়, সেটাও তোমাকে মাথায় রাখতে হবে। সো এটা নিয়ে মোটামুটি 20 মিনিটস to 30 মিনিটস গেছিল প্রজেক্টের থ্রু দিয়ে। ইনডেপথ কোয়েশ্চেন, এমন নয় যে কোড, হ্যাঁ এটা একটা খুব বাজে কনসেপ্ট আছে জুনিয়রদের, যে প্রজেক্ট শোকেসের সময় কি কোড বোঝাতে হবে, বোঝাতে হবে না। প্রজেক্টটা তুই কিভাবে করেছিস ওয়ার্ক ফ্লো তাতে খাতায় দেখিয়ে দে, তোর প্রজেক্টের ইউজ কেস কি, আর যেই প্রজেক্টটা করছিস সেটা যেন ইউনিকনেস থাকে, আইদার ইউনিকনেস থাকে চরম, অর সেটা যেন একটা ভালো রকম মানে বাজারে নেই সেরকম নতুন ইমপ্লিমেন্টেশন থাকে যেটা লোকের হেল্প করবে, ঠিক আছে। তো সেই এই জিনিসগুলো যেন মাথায় থাকে প্রজেক্ট করার সময়। বেসিক্স প্রজেক্ট একদম দিবি না, সেটাতে হ্যারাসমেন্টই ফেস করবি তোরা। সামথিং ইউনিক অর সামথিং হেল্পফুল, ঠিক আছে, তো সামথিং যেটা ইমপ্লিমেন্ট অলরেডি নেই সেটা করেছিস, এগুলো কর। আর যাই প্রজেক্ট করিস ডিএসএ ইমপ্লিমেন্ট কর, তাতে তোর কি স্কিলটা আরো ভালো দেখায় ওখানে, যে তুই ডিএসএ ইমপ্লিমেন্ট করছিস মানে তুই কেয়ার করিস যে টাইম কমপ্লেক্সিটি, তুই কেয়ার করিস স্পেস কমপ্লেক্সিটির, বাতি কথা। আর ফাইনাল এইচআর রাউন্ডের কাছে টাইম ছিল না, জাস্ট একটাই কোয়েশ্চেন করেছিল, হোয়াট ইজ ইউর এক্সপেকটেশন ফ্রম টিচিংস, এটাই আমার ইন্টারভিউ। আচ্ছা, এবার সবাই একটু ভয়ে ভয়ে থাকবে যে 1 ঘন্টার ইন্টারভিউ আমাদেরও দিতে হবে যদি আরে না পাই। না, ওরকম কোনো ব্যাপার না, আমার অনেক বন্ধু আছে যারা প্রাইম পেয়েছে, তাদের 20-25 মিনিটের ইন্টারভিউ হয়ে গেছে। হ্যাঁ, সেম সেম আমাদের এবারেও অনেকেরই হয়েছে ওরকম। হ্যাঁ, তো ওটা ডিপেন্ড করে ভাই, ডিপেন্ডস হ্যাঁ, অন ইন্টারভিউ। অনেকটা মানে লাকেও চলে আসে, কার একদম, কেমন আসছে হ্যাঁ, লাক প্রচন্ড। লাক এটাই যে ইন্টারভিউয়ার কাউন্ট করছে, হ্যাঁ হ্যাঁ, লাক ইন্টারভিউর এখানে কাজ করে। মুড কেমন আছে তখন, একদম কিরকম কি একদম হয়েছে, একদম এইগুলো লাক আছে, অবভিয়াসলি এইগুলো লাক আছে। প্রচন্ড বাজে।
বাট হ্যাঁ, রিজেকশন খাওয়ার পর বাপ লাককে ব্লেম করা ওটা খুব ভয়ঙ্কর জিনিস, লাইফে দাঁড়ানো পসিবল হবে না ভাই। ঠিক আছে, চলো নেক্সট কোয়েশ্চেনে যাওয়া যাক। হুম। এবার একটু আমাদের সাবজেক্ট স্পেসিফিক আসি। আমরা অনেকেই জানি যে টিসিএস এর একটা নিজস্ব কোর্স আছে সিএসপিএস, আমরা দুজনই সেখান থেকে। তো তোমার কি মনে হয়, এনি অ্যাডভান্টেজ অফ গেটিং সিএসবিএস রাদার দেন গেটিং ইনটু সিএসই ফর জয়নিং টিসিএস? আদার ইয়েস, কোম্পানিকে আমি বাদ রাখলাম। ইয়েস, হিউজ অ্যাডভান্টেজ, যেটার জন্য কলেজে প্রচুর গাল খেয়েছি। ঠিক আছে, আমরাও মানে খাচ্ছি। হ্যাঁ, খাওয়াটা স্বাভাবিক। হ্যাঁ, সেটা হচ্ছে যে সিএসবিএস এর হ্যাঁ, এটা নয় যে তুই সিলেক্ট হওয়ার পর কোনো অ্যাডভান্টেজ কিন্তু পাবি না। সিলেক্ট হয়ে যাওয়ার পর তুই ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল, সিএসসি, সিএসবিএস কোন স্ট্রিমে ম্যাটারই করে না। হুম, হুম, বাট সিলেক্ট হওয়ার জন্য একটা এক্সাম দিতে হয় এনকিউটি, সেটা আমার কলেজে এসেছিল অনলি ফর সিএসবিএস স্টুডেন্ট। সো সেক্ষেত্রে একটা কম্পিটিশন লেভেল কমে গেছিল। তো ওটা একটা হিউজ অ্যাডভান্টেজ পেয়েছিলাম, যে হুম, হুম। অনলি যে সিএসবিএস এ পড়ি বলে টিসিএস আমাদেরকে ফার্স্ট প্রায়োরিটিতে ফেলেছিল এনকিউটি দেওয়ার জন্য। পরে সবাইকেই বসতে দিয়েছিল কিন্তু মিথ্যা কথা কেউ বলবে না। হ্যাঁ, 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 না ঠিক না, আছে, বাট দিয়েছিল ফার্স্টে দিয়েছিল। আমরা বসেছিলাম, হ্যাঁ, এটা ফ্যাক্ট, ফার্স্টে আমরা সেম। বসেছিলাম, ওটা একটা বড় অ্যাডভান্টেজ সিএসবিএস এর। হুম, আর কোনো অ্যাডভান্টেজ আমি বলবো না, বাট হ্যাঁ, সিএসবিএস এর কোর্স স্ট্রাকচারটা খুব ভালো। মানে যেটা আমি প্রথমে কলেজে থাকাকালীন একটু আধটু ইয়ে করতাম, মিথ্যা কথা বলবো না, হুম, বাট অ্যাকচুয়ালি যখন আমি ইন্ডাস্ট্রিতে এলাম তখন আমি বুঝতে পারছি যে হ্যাঁ, যে সাবজেক্ট গুলো ছিল সেগুলো অ্যাকচুয়ালি ইন্ডাস্ট্রিতে ভালো রকম ইমপ্লিমেন্টেশন আছে, আর ওরা ওই রকম ভাবেই কোর্সটা তৈরি করেছে। করেছে। হুম। সো obviously CSBS is much preferable for knowledge and for getting fast chance to crack TCS NQT. TCS, yeah. হ্যাঁ, আমরা একটুখানি র্যাপিড ফায়ার কিছু কোশ্চেনে ঢুকি। আমি কোশ্চেন করবো, তোমাকে উইদিন 30 or 60 সেকেন্ড অ্যান্সার দিতে হবে, যতটা তাড়াতাড়ি হয়। ওকে। ঠিক আছে, চলো তাহলে লেট স্টার্ট। কলেজ লাইফ ভার্সেস কর্পোরেট লাইফ? কলেজ লাইফ। আচ্ছা, ওয়াই? দেখ, হোয়াই বললে জবটা তো সিকিউর রাখতে হবে। আচ্ছা, নেক্সট হচ্ছে টিসিএস প্রাইম ভার্সেস কগনিজেন্ট TCS প্রাইম। ভার্সেস ডিলয়েট TCS প্রাইম। ভার্সেস অ্যাক্সেঞ্চার Obviously TCS প্রাইম। or any other company like Microsoft, Google? Prime versus. আমি লয়াল, TCS প্রাইম। ওকে, কাল কি তোমার যদি মাইক্রোসফটের অফারটা আসে এখনই? মাইকটা খারাপ হয়ে গেছে। হ্যালো, শুনতে পাচ্ছি, তুমি হ্যালো। ক্যারি অন। আচ্ছা, হ্যাঁ, বুঝে গেছি এখন। স্টারওয়েজ TCS প্রাইম বেস্ট। ওকে, ওকে। আচ্ছা, তাহলে এবার তাহলে একটা কনক্লুশন আসা চাই, বেটার কোম্পানি অর বেটার স্যালারি প্যাকেজ? বেটার, বেটার কোম্পানি অর, স্যালারি প্যাকেজ। ওকে, ওকে, সো কোশ্চেনটা একটু আমি মডিফাই করছি। হ্যাঁ, হ্যাঁ, শিওর, শিওর। বেটার কোম্পানি ফর বেটার গ্যাদারিং নলেজ হ্যাঁ, ভার্সেস বেটার স্যালারি প্যাকেজ। হ্যাঁ, 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 অবভিয়াসলি আমি বলবো ফার্স্টের দিকে অ্যাজ আ ফ্রেশার্স স্যালারিতে না যাওয়া উচিত। ঠিক আছে, তো যেটা কেউ লোভ সামলাতে পারে না। আমাদের মতো গরিবগুলো আরো পারে না। আমি তো খুব গরিব ভাই, খুব গরিব ভাই, বিশ্বাস কর, চিরুনি কেনার পয়সা নাই দেখ ভাই। ঠিক আছে, তো সো আমি আমি সাজেস্ট করব ভাই, এই মজা ফজা সব বাদ দিয়ে যদি বলি, হুম, হুম, এমন কোনো কোম্পানিতে, যেই কোম্পানি চুজ করছো আগে তোমাকে দেখবে যে সেই কোম্পানি থেকে ফ্রেশার্স লেভেলে তুমি কতটা অ্যাডভান্টেজ পাচ্ছ, লাইক নলেজ কতটা গ্যাদার করতে পারছো, লাইক ট্রেনিং প্রসিডিওরটা যেন ভালো হয়। হুম, ঠিক আছে, তো গ্রোথ যেন ভালো থাকে সেই কোম্পানিতে, যেন ভালো রকম টেকনোলজিতে কাজ হয়, সো এইগুলো বেসিক প্রায়োরিটি ফার্স্টে থাকো। কারণ ভাই তুই স্যালারি পরে কামাতে পারবি, হুম, তুই আজকে 20,000 টাকায় ঢোক, 30,000 টাকায় ঢোক, তুই যদি ভালো রকম নলেজ গ্যাদার করিস ভাই, 5 বছর পর তোর 30 LPA ইজ এ ভেরি জেনারেল থিং ফর ইউ, কারেন্ট মার্কেট দাঁড়িয়ে যদি বলছি। ঠিক হুম, আছে, তো হুম। সো প্রথমের দিকে আমি তো বলবো স্যালারির থেকে বেশি প্রায়োরিটি নলেজকে দেওয়া উচিত আমার মতে আচ্ছা, বলে। nice one. হুম। Okay, next question is, if you had to convince someone to join TCS in 30 seconds, what you will say to anyone? ফর টিসিএস or TCS প্রাইম? TCS Prime, let's say. ভাই এয়ার জর্ডানের জুতোটা কিনতে চাস? একটা ভালো গার্লফ্রেন্ড হবে, গার্লফ্রেন্ডকে নিয়ে ঘুরবি, খরচা টচ্চা হবে, বা আমাকে একটু গিফট ফিফট দিবি, বন্ধুর সঙ্গে একটু চিল টিল করতে যাবি, হঠাৎ মনে হলো মানালি ঘুরতে যাবি,
কাশ্মীরে ঘুরতে যাবি, এর জন্য কি লাগে ভাই? টাকা। পয়সা। টিসিএস প্রাইমে ভাই ভালো অ্যামাউন্ট টাকা পাবি, চলে আয় 9 লাখ। দ্যাটস এনাফ টু কনভিন্স এনিওয়ান ভাই। একদম আইদার একদম। আইদার তার কাছে একটা বেটার প্যাকেজ থাকে, বাট ঠিক এটা আছে। এখন হচ্ছে না, যা দিনকাল পড়েছে তো ইটস মানে বিশাল একটা লোভ দিয়ে দিচ্ছে যে তুমি আসো, এর থেকে ভালো কেউ দেবে তোর না পয়সা তোমাকে। লাগবে, তোর জব সিকিউরিটি লাগবে, এই আছে ভাই, আয় চলে আয়। দ্যাটস অল। হ্যাঁ, ওটাই ঠিক। টু বি অনেস্ট ভাই, টিসিএস এর ক্ষেত্রে একটা খুব ভালো গুণ যেটা আমি বলবো, সেটা হুম, হচ্ছে এরা জব সিকিউরিটিটা খুব ভালো, ঠিক আছে, এটা সবাই জানে, ঠিক আছে তো। একদম। সো ইফ ইউ ওয়ান্ট টু পাস ইউর ক্যারিয়ার অ্যাজ আ গভর্নমেন্ট লাইফ, ঠিক আছে তো, সো গভর্নমেন্ট। আর আইটি সেক্টরে, তাহলে ভাই টিসিএস ইজ দ্য বেস্ট অপশন একদম। আর আর একটা কথা, এখানকার ওয়ার্ক কালচার ভালো, অবভিয়াসলি ভালো। লাইক এমন নয় যে সিনিয়র বলে কেউ তোকে হেল্প করবে না, ঠিক আছে তো। তো আমি এরকম কিছু ফেস করিনি এখন অব্দি। প্রচন্ড হেল্পফুল তারা, মানে তো নিজে থেকে এসে ওরা বলবে যে কি প্রবলেম হচ্ছে বল, লাইক যেটা আমি জানি না বাকি কোম্পানিতে কি হয় না হয়, বাট এটা এটা এই যে ডিসক্রিমিনেশনের ব্যাপারটা এরকম নেই। আর একটা সব থেকে ভালো জিনিস লাগে, সেটা হচ্ছে হোয়েদার ইউ আর নিনজা, হোয়েদার ইউ আর ডিজিটাল, হোয়েদার ইউ আর প্রাইম, একটা প্রজেক্টে ঢোকার পর না ওটা ম্যাটার করে না, একদমই ম্যাটার করে না। সো ইফ ইউ হ্যাভ স্কিল, ব্যাস, দ্যাটস অল, এটা হচ্ছে মেন। Okay. Next one is, if not TCS, then which company would you love to work? গিভ মি ফিউ অপশনস। এনিথিং, মানে যেটা তোমার ইচ্ছা, মানে টিসিএস না হলে তুমি কোথায় যেতে? পাইনি তো ভাই টিসিএস ছাড়া কিছু। মানে ফেভারিট কোম্পানি বলছি, ধরো টিসিএস যদি আচ্ছা না হতো। বলি, যদি অন ক্যাম্পাসে বলি, ঠিক আছে হ্যাঁ। তো, অন ক্যাম্পাসে আসা কোম্পানির মধ্যে আমার ফেভারিট কোম্পানি ছিল আইবিএস সফটওয়্যার। দ্যাটস আ ডিফারেন্ট থিং যে তারা এখনো 1.5 বছর হয়ে গেছে আমাদের ছেলেগুলোকে জয়েনিং দেয়নি, ঠিক আছে। বাট অন হুম, ক্যাম্পাসের মধ্যে আমার ফেভারিট কোম্পানি ছিল টিসিএস প্রাইম বাদ দিয়ে আইবিএস সফটওয়্যার। আর যদি নর্মালাইজ বলিস, দেন মাইক্রোসফট ভাই। ওকে, আই এভরিওয়ান লাভ এগ্রিজ। টিসিএস, আই লাভ টিসিএস, দিলে টিসিএস, বাট বাকিটা কাট মাইক্রোসফট। হয়ে যাবে, এটাই যাবে কিন্তু পডকাস্টে। ঠিক আছে মাইক্রোসফট, আই লাভ অলসো টিসিএস। আচ্ছা, এবার একটা বেশ জেনারেলাইজ কোশ্চেন সবাইকে যেটা আসে, উইল এআই রিডিউস দ্য অ্যামাউন্ট অফ জবস অ্যান্ড রিক্রুটমেন্টস? হোয়াট ডু ইউ থিঙ্ক? লাইক ইন দিস কারেন্ট মার্কেট সবাই যা শুনছি যে এই কালকে ক্লড বেরোলো, আজকে জেমিনি ওর থেকে ভালো অ্যাকিউরেসি দিচ্ছে, সবকিছু ভালো করছে, কাল জিপিটির আবার একটা নিউ আপডেট আসছে, ওরা আরো বেটার করছে সবকিছু। তো মানে কারেন্ট মার্কেট স্ট্যাটাসটা কি, মানে কি হতে চলেছে? দেখ, অবভিয়াসলি এআই জব রিডিউস করবে, বাট সেটা আইটি পিপলের ক্ষেত্রে না, আচ্ছা। একদমই না। কাদের ক্ষেত্রে করবে? লাইক যারা নর্মাল কাজ করে, লাইক ধর ফর এক্সাম্পল তুই যদি ভাবিস যে অটোমেশনের কাজ যারা করে না, যেমন ধর কিছু একটা জিনিস এনলিস্ট করছে, বেসিক ভাবে বলছি, ধর তুই হুম, ট্রেনের টিকিট কাটতে যাচ্ছিস, হুম, ঠিক আছে, এই আইআরসিটিসির থ্রু দিয়ে টিকিট কাটছিস, আইআরসিটিসি তোকে একটা বুক করতে হচ্ছে, ডেট সিলেক্ট করতে হচ্ছে, অল দোজ থিংস, ঠিক আছে তো। সো হুম, সেটাতে ধর কেউ একটা লোক টিটি বস আর ট্রেনের টিকিট কাউন্টার একটা লোক ম্যানুয়ালি সেটা করছে, ঠিক আছে তো। সেটাকে এখন কে রিপ্লেস করেছে? আইআরসিটিসি। স্টিল তারা এক্সিস্ট করে, হয়তো কিছুদিন হ্যাঁ, পর সেটা এক্সিস্ট করবে না, যেটা বিদেশে হয়ে গেছে অলরেডি। সো হুম, এই সমস্ত কাজ যেগুলো এখন ম্যানুয়ালি করা হয়, লাইক হার্ডওয়্যার রিলেটেড কাজ বলতে পারিস, ম্যানুয়াল এন্ট্রি রিলেটেড কাজ, ঠিক আছে তো, হুম, হুম, যেখানে তোর আহ, কি বলবো, ইউনিক থিঙ্কিংটা লাগে না, ঠিক আছে তো, তোর নলেজ বেসটা লাগে না বেসিক্যালি, ঠিক আছে তো, জাস্ট অ্যাবস্ট্রাকশন প্রসেস, হাউ টু ওয়ার্ক, এই প্রসেসটুকু, সেই ক্ষেত্রে এআই ইজ আ ভেরি ডেঞ্জারাস থিং, ঠিক আছে। সেই জবগুলো রিডিউস হয়ে যাবে। বাট যারা ভাবছে আইটি সেক্টরে কোডিং লিখতে, যারা কোড করছে, জাভা করছে ভাই, পাইথন করছে, সি করছে, তাদেরকে উড়িয়ে দেবে, ভুল, টোটালি ভুল। হুম, অন্তত আমি আপকামিং 15 ইয়ার্স, তো আমি মানে আমার যতদূর আইডিয়া 3 মাসে, যে ভাই না, অসম্ভব ব্যাপার। কারণ আমি নিজে এখন সেম। কারেন্টলি জেএনএআই এ কাজ করছি, ঠিক আছে তো। আর জেএনএআই অ্যান্ড ট্রান্সফরমার, আর তোরা যদি ভালোভাবে নলেজ নিস, এআই, ঠিক আছে তো, বেসিক মেশিন লার্নিং এন্ড এআই, হুম, তারপরে আসে ডিপ লার্নিং, সেখান থেকে আসে জেএনএআই, তারপরে আসে ট্রান্সফরমার। সো আমি হুম, জেএনএআই ট্রান্সফরমার নিয়ে কাজ করে এটুকু বুঝেছি যে না, এটা সম্ভব না। হুম, কারণ এন্ড অফ দ্য ডে এআই কখনো তো একটা হিউম্যানের মতো থিঙ্ক করতে পারে না। পারফেক্ট হতে পারে, পারফেকশন ম্যাটার করতে পারে,
তোর এফিসিয়েন্সি ম্যাটার করতে পারে, বাট কখনো তোর ইউনিক থিঙ্কিংটা এআই তোর থেকে কেড়ে নিতে পারবে না। সো নাথিং টু লুজ, নাথিং টু ওয়ারি, কোডিং করো, চাকরি পাবে, আইটি সেক্টরে থাকো, ঠিক আছে তো, ও চাপ খাওয়ার কিছু একদম। নেই। সিএসবিএস এর জন্য আরো চিল। সিএসবিএস জিন্দাবাদ। আই লাভ টিসিএস, আই লাভ টিসিএস। আচ্ছা, তো আর একটা ফাইনাল কোশ্চেন আছে, যেটা হচ্ছে ইজ টিসিএস প্রোভাইডিং এনি সাপোর্ট ফর দ্য হায়ার স্টাডি? ইফ ইয়েস, দেন হাউ ইট সাপোর্টস দ্য হায়ার স্টাডি ফর দ্য এমপ্লয়িজ আফটার জয়নিং টিসিএস? ওকে, সো ফ্যাক্ট হচ্ছে এটা আমার এখনো অতটা নলেজ নেই, বাট যতটুকু আমার আইডিয়া সেটা হ্যাঁ। হচ্ছে মানে যতটুকু জেনেছি, 2 বছর পর আফটার 2 ইয়ার্স প্রজেক্টে, ঠিক আছে তো, ট্রেনিং না, আফটার 2 ইয়ার্স অফ ইয়ার প্রজেক্ট তোকে ও, তুই যদি চাস তাহলে তোকে 2 বছরের জন্য হায়ার স্টাডি লাইক এমটেক, হুম, এমবিএ, তুই জন্য হুম, একটা হুম, লিভ নিতে পারিস, ঠিক আছে তো। হুম। লিভ মানে 5-6 দিনের লিভ নয়, আর ওই কোর্স কারিকুলাম পিরিয়ডের একটা লিভ হ্যাঁ, নিবি। 2 বাট ইয়ার্স মেবি। হ্যাঁ, টু যেটা লাগবে এমটেক হ্যাঁ, বা হ্যাঁ। এমবিএ এর জন্য। সো তারপরে বাট তার জন্য তোকে একটা হ্যাঁ, এটাতে লাভ কি হয়, তোর জবটা থাকলো টিসিএস এ, ঠিক আছে তো, বাট তুই একটা হায়ার স্টাডিজ করার জন্য আলাদাভাবে চলে যেতে পারলি। আর এতে তোকে অবভিয়াসলি টিসিএস কে একটা কমিটমেন্ট দিতে হবে যে আফটার কমপ্লিটিং দ্যাট কোর্স তোকে মিনিমাম 5 বছর বা 4 বছর বা 6 বছর, ওটা বন্ডের উপর ডিপেন্ড করে, যে আমার অতটা নলেজ নেই, বাট আমার যতদূর আইডিয়া এরকম কিছু একটা ব্যাপার থাকে, যে তোকে তোকে একটা পার্টিকুলার ইয়ার্স তোকে টিসিএস কে সার্ভ করতে হবে হায়ার স্টাডিজ এর পর, মানে আমার যতদূর আইডিয়া। আচ্ছা, আচ্ছা। তো অনেকেরই এটা ডাউট ছিল যে টিসিএস কি কিছু প্রোভাইড করে কিনা। আই গেস তাদের কাছে এখন টিসিএস প্রোভাইড করে স্যালারি ভাই, স্যালারি প্রোভাইড করে, একটা ভালো লেভেলের ইন্স্যুরেন্স প্রোভাইড করে, ঠিক আছে তো, হ্যাঁ, এটা খুব দরকার। বাবা হেলথ মাকে অ্যাড করে ইন্স্যুরেন্স নিলে ভাই অ্যাকচুয়ালি, লাইফ সিকিউর, ঠিক আছে তো। অ্যাকচুয়ালি। আর হ্যাঁ, ভালো টেকনোলজিতে কাজ হয়, তো চাপ খাওয়ার কিছু নেই, ঠিক আছে তো। যদি টিসিএস আমি যেমন টিসিএস ইন হাউস প্রোডাক্টে আছি, টিসিএস ব্যাংকস ওটা, ঠিক আছে তো। তো এমন একটা দেখেছি খুব মার্কেটে খুব এরকম ধারণা আছে, ঠিক আছে তো, ফ্র্যাঙ্কলি বলছি যে টিসিএস এ খুব ভিনটেজ টেকনোলজিতে কাজ হয়, ঠিক আছে তো ভাই, ইংরেজ আমলের টেকনোলজি, এই ওই ওই ওই, ঠিক আছে তো। উম, ভুল, টোটালি ভুল, ঠিক আছে তো। ঠিকঠাক প্রজেক্টে দেখ, এটা টোটালি ডিপেন্ড করে না ক্লায়েন্টের কি রিকোয়ারমেন্ট, ঠিক হ্যাঁ। আছে তো। বাট তুই যদি ঠিকঠাক প্রজেক্ট পার টিসিএস এ, তো ওরা যথেষ্ট অ্যাডভান্স টেকনোলজি ইউজ করে। যেমন আমি তোকে এখনই বললাম, আমি নিজে জেনে ট্রান্সফরমারে কাজ করি, স্প্রিং বুটে কাজ হয়, স্প্রিং এ কাজ হয়, ক্লাউডে তো এখন ভালো বাজার বলতে পারে টিসিএস এ, কারণ ওরা একটা টোটালি স্ট্রিম খুলেছে এআই ক্লাউড বলে। সো আচ্ছা। ওরকম ভাবার কিচ্ছু নেই যে ভিনটেজ গেলে স্কিল সেট ডাউন হয়ে যায়, আমার তো স্কিল সেট বাড়ছে রাদার দেন ডিক্রিজিং। নাইস। তো এর সাথেই আমাদের মোটামুটি টেকনিক্যাল কোয়েশ্চেন্স আর ওভার, ডিসকাশনস ওভার। ওয়ান লাস্ট কোয়েশ্চেন ইজ হাউ ইউর ফ্যামিলি প্রোভাইড সাপোর্ট ডিউরিং ইউর জব অ্যান্ড প্লেসমেন্ট প্রসেস? লাইক তুমি বললে আগে অনেক রিজেকশন এসেছে, সবাই চাকরি পেয়ে গেছে অলমোস্ট, বন্ধুরা অনেকেই, তখনও তুমি আনপ্লেস, তারপর হুট করে টিসিএস প্রাইম, ওই যে একটা গ্যাপ যেটা হয়েছিল, একটা হিউজ ডিমোটিভেশন একটা পিরিয়ড, হুম। কিভাবে ফ্যামিলি সাপোর্ট বা আরো কোনো স্পেশাল মানুষের থেকে সাপোর্ট কিভাবে, কি একটু বলো? হ্যাঁ, অবভিয়াসলি ফ্যামিলি সাপোর্টটা খুব ম্যাটার করে, কারণ তুই তোর কনফিডেন্স লেভেলটা হাই রাখতে পারবি কিনা। আমি ওই যে প্রত্যেকটা রিজেকশন খাওয়ার পরও কনফিডেন্সটা মেনটেন করে রাখতাম, সেটার মেন ভাই পিলার হচ্ছে মাই প্যারেন্টস। ওকে, সো ওরা ডাজেন্ট ম্যাটার তুই ক্লিয়ার করছিস না করছিস, এভরি টাইম আমি যখন ঘর ব্যাক করতাম, আরে আমার বাবা তো খুব চিল পার্সন ভাই, আসতো, আরে ব্রো পরেরটাই হয়ে যাবে, তুই আমার ছেলে, লিটারালি কোট আনকোট এই কথাটা বলতো, তুই আমার ছেলে, পরেরটাই পাক্কা হয়ে যাবে, পর হয়ে যাবে। ইভেন আমার মা তো আমাকে বলতো অত পড়িস না, তুই অত পড়ছিস বলে হচ্ছে না, ঠিক আছে তো। সো ফ্যামিলি সাপোর্টটা খুব দরকার, ঠিক আছে তো। আর যদি কোনো লাইফে পার্সন থাকে, তো তার আচ্ছা, সাপোর্টটাও দরকার। আমি এরকম কোনো বলছি না যে আমার আছে, কি কারো সে থাকতে কিন্তু পারে। দেখতেও পারে, যদি থেকে থাকে তাহলে ইউটিউবটা কিন্তু যাবে আর কি, ভিডিওটা আপলোড হবে, তাহলে কমেন্ট সেকশনে আমরা পরে জানতে পারবো, যদি কেউ থেকে থাকে, এখন সেটা আমরা জানি না মানে যদিও। হ্যাঁ, তার সাপোর্টটা খুব দরকার, খুব দরকার, ঠিক আছে তো, দরকার, খুব দরকার তার সাপোর্টটা। সে সাপোর্ট করেও ছিল, অসুবিধা নেই কিছু। বাট হ্যাঁ, এই সাপোর্ট গুলো খুব দরকার, এটাই তোকে মেনলি দাঁড়ায়। আদারওয়াইজ অ্যাকচুয়ালি। যদি এরকম একটা কেউ কারোর বাবা মা যদি পডকাস্টটা থেকে তাদেরকে বললো বস রিজেকশন খেতেই পারে, ঠিক আছে তো, এমন কোনো ভাবার নেই। দেখ, রিজেকশন খেয়ে আপনার ছেলে যদি দুঃখ পাচ্ছে, এটার মানে জানবেন আপনার ছেলে ওটার কেয়ার করে,
ঠিক আছে, সে দুঃখ তখনই পাচ্ছে, তার মানে সে একটা পার্টিকুলার অ্যামাউন্ট অফ স্টাডি করে তার এক্সপেকটেশন ক্রিয়েট হয়েছিল, সেটা তার কাছে ম্যাচ করেনি, দ্যাটস ওয়াই সে রিগ্রেট ফিল করছে। তার মানে ইউ শুড প্রাউড অফ ইউর বয় অর গার্ল হোয়াট এভার, ওকে। সো তাকে অল টাইম সাপোর্ট করা উচিত। আর একদম আমার রিজন ওটাই ভাই, বাবা মায়ের হিউজ সাপোর্ট ছিল, তারও সাপোর্ট ছিল, ঠিক আছে। তো তো ওই জন্য ভাই একদম, আর এন্ড অফ দ্য ডে ভাই গিভ আপ করলে হবে না, এটা মেন থিং। তো চেঞ্জে নেভার রিজেকশন গিভ আপ। খেয়ে গেছি ভাই, আমার দ্বারা লাইফে কিছু হবে না, এভরি টাইম লার্ন সামথিং ফ্রম ইউর রিজেকশন, ট্রাই টু কনস্ট্রাক্ট, ওকে। নিজের বাড়িটা বানা ওই রিজেকশনের থ্রু দিয়ে, একতলা 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 করে বানা, একটা টাইমে অনেক বড় বাড়ি হবে ভাই, ঠিক আছে। তো কোনো জিনিস একবারে, আরে ভাই লাইফে সবকিছু যদি একবারে ডাইরেক্ট পেয়ে যাই, মজাটা কি ভাই, সেটাই। ঠিক আছে। এই যে আমি পডকাস্টটা বলছি, এই রিজেকশন পেয়েছি, এই গিভ আপ করেছি, এত জ্ঞান দিচ্ছি, এ যে ডাইরেক্ট পেয়ে গেছে বলতে পারো, তুই বলতে বলতে পারবে না তো না। এ কি বলো, তুই পারবে, বলো তোমার জার্নিটা বলো। এই তো এলাম, ইন্টারভিউতে বসলাম, পেয়ে গেলাম, শেষ। তোর পডকাস্টের লেন্থ তো ছোট হয়ে গেল। সো সো এইটাই ভাই, ট্রু ট্রু। রিজেকশনকে গুড পয়েন্ট হিসেবে দেখো। মোস্ট মোটিভেশনাল স্টোরি আই গেস এবার যারা দেখবে পডকাস্টটা তারা বুঝতে পারবে যে কতটা মোটিভেশন পেয়েছে এটা থেকে। আর একটা স্পেশালি ফর বেঙ্গলি মিডিয়াম স্টুডেন্ট, ভয় একদম। পাওয়ার কিচ্ছু নেই, ঠিক আছে। তো কনফিডেন্স রাখ, তার জন্য দরকার হলে হোস্ট কর, ঠিক আছে। তো যত বেশি মানুষের সাথে কথা বলবি বল, আর ইংলিশ সিনেমা দেখ, মার্বেল দেখতে প্রচন্ড পারিস, দরকার এটা। গেম অফ থ্রোনস দেখতে পারিস, ঠিক আছে। তো যা খুশি দেখ, কোনো অসুবিধা নেই, কিন্তু ইংলিশটা লাগে, বাট এন্ড অফ দ্য ডে কনফিডেন্স লাগে, নলেজ লাগে। আর এরকম কোনো ভাবার কারণ নেই যে আমি বেঙ্গলি মিডিয়াম থেকে এসেছি বলে আমার কোনো কোডিং নলেজ নেই, ওরা অনেক এগিয়ে, আমি অনেক পিছিয়ে, একদমই না। তোর কাছে 4টে বছর টাইম আছে। ফার্স্ট ইয়ারে মজা কর, তার সাথে সি কর, সেকেন্ড ইয়ারে একটা উপস ল্যাঙ্গুয়েজ চুজ কর, তার সাথে ডিএসএ কর, ঠিক আছে। তো একটা বছর অনেক টাইম একটা ল্যাঙ্গুয়েজ শেষ করে সেটা নিয়ে ডিএসএ করার। থার্ড ইয়ারে ডিএস এর প্র্যাকটিস কর, লিড কোড, জিএফজি বাগেরা বাগেরা থেকে। থার্ড ইয়ারে তার সাথে প্যারালালি চালাতে হবে দিনের ডেভেলপমেন্ট। আমি একটা যদি বেসিক রুটিন বলি, সকালবেলা আমি যেটা করতাম, সকালবেলায় উঠতাম, সকালবেলায় উঠে আমার ব্রেন খুব ফ্রেশ থাকতো, ঠিক আছে। তো তখন কলেজ অতটা যেতে হতো না, সো বাট 75% অ্যাটেন্ডেন্স লাগবে, হ্যাঁ। সো আমি 6টায় 6টা অ্যারাউন্ড করে বসতাম, 6টা থেকে 9:30 অবধি টানা লিড কোড বা জিএফজি, লিড কোডের একটা প্রবলেম, ডেলি প্রবলেম সলভ করতাম, জিএফজি একটা সলভ করতাম, আর একটা সামথিং অন্য প্রবলেম সলভ করতাম, হয়ে গেল। তারপরে কলেজ টলেজ করে এসে তোর 1 ঘন্টা ঘুম, 6:30 বা 7টা থেকে টানা 11টা কি 12টা অবধি তুই পর ডেভেলপমেন্ট কর, ঠিক আছে। তো নলেজ গ্যাদার কর, ডেভেলপমেন্ট মানে ভালো রকম ডেভেলপমেন্ট, আলফাল কিন্তু নয়, ঠিক আছে। তো ঠিক আছে, 12টার পর তুই করবি কি, সেটা হচ্ছে তুই যেই ল্যাঙ্গুয়েজটা নিয়ে পড়েছিস সেই ল্যাঙ্গুয়েজটাকে রিভাইজ কর। এটা আমার পার্সোনালি মনে হয়েছে। এটা আমি শেষের দিকে ছেড়ে দিয়েছিলাম, শেষের দিকে যেটা করতাম সেটা হচ্ছে অ্যাপটিটিউড করতাম টুকটাক, ব্যাস। এটা রুটিন হওয়া উচিত একদম। আর পড়তে হবে, ভালো রকম পড়তে হবে। যে বলে যে এই মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের মতো আমি তো 6 ঘন্টা পড়তাম, তাতেই হয়ে গেছে, ভুল বলেছে, মিথ্যা বলেছে, প্রচন্ড বাজে। সবাই বলে প্রচুর না কলেজ মানে কলেজে উঠে গেলি আর পড়তে হয় না, এই তো হয়ে গেল, পড়া আর নেই। একদম। খুব আমি যদি বাজে পাশে কাজ। যদি মা থাকতো আমি বলতো, টু বি অনেস্ট অন গড বলছি, প্রচুর পড়েছি। এক ফোঁটার মধ্যে এই গোটা পডকাস্টে আমি সিরিয়াস নাও থাকতে পারি, টুকটাক মজা করেছি, ইটস ওকে, বাট প্রচুর পড়েছি। ওটা পড়তে হবে, ঠিক আছে। 12, 13, 14 আওয়ার্স অব্দি তোকে স্টাডিটা যেতে হবে ফর গেটিং আ গুড থিং, ঠিক আছে। তো চলো। মজায় মজায় কিচ্ছু আসে না। তুমি একটু পিছিয়ে আছো বাংলা মিডিয়াম থেকে, কোনো অসুবিধা নেই, সেটাকে মেক আপ করার জন্য ভগবান তোমাকে 4টে বছর দিয়েছে, করে নাও, অসুবিধা নেই। তোমার বন্ধু একটু আগে ভাবে, তুমি একটু পরে ভাবে, বাট পাবে তো না, এন্ড অফ দ্য ডে কি যায় আসে ভাই, মেক আপ করে নাও, কি যায় আসে, চিল ব্রো, চলো। একদম। আচ্ছা তাহলে দাদা তো ক্লোজিং রিমার্কস দিয়েই দিল, সমস্ত হুম, পডকাস্টটা অলরেডি 5 মিনিট আরেকবার রিভাইজ দিয়ে দিল যে কি কি করতে হবে না করতে হবে। তাহলে এরপর আমাদের যেটা দরকার, কিছু অডিয়েন্সের জন্য কিছু কোয়েশ্চেন থাকবে। এই যে এতটা বড় একটা পডকাস্ট হলো, ওদের থেকে একটা টেস্ট নেওয়া যাবে যে ওরা কি শুনলো, কি ওরা বুঝলো, এটা কতটা অ্যাটেন্টিভলি শুনলো। তো আমার তরফ থেকে যে কোয়েশ্চেনটা থাকবে সেটা হচ্ছে, হোয়াট ইজ দ্য রোল অনির্বাণ দা ইজ ডুইং কারেন্টলি ইন টিসিএস। যদি তোমরা কেউ জেনে থাকো, জাস্ট ইউটিউবে যখন ভিডিও যাবে নিচে কমেন্ট ডাউন করবে অ্যান্ড কিছু একটা প্রাইজ তোমরা পাবে। ঠিক আছে, এটা আমার তরফ থেকে কোয়েশ্চেন। এই এবার আমার দাদা যদি কমিশন কিছু, লাগবে কিন্তু ভাই। হ্যাঁ শিওর শিওর, সেটা এবার যে জিতবে তার সাথে তোমার ডিরেক্ট একটা ইন্টারাকশন করিয়ে দেওয়া হবে। একদম একদম। এবার তোমার তরফ থেকে কিছু একটা কোয়েশ্চেন অডিয়েন্সের জন্য। আমার তো মানে আমি যেটা বলেছি অলরেডি, যা খুশি।
ও যা খুশি কোয়েশ্চেন আমার তরফ থেকে। হ্যাঁ, তারা দেবে অ্যান্সার, দেখা যাবে তারাও কতটা এক্সাইটেড এটা নিয়ে। ওকে, ঠিক আছে। কি কোয়েশ্চেন করা যেতে পারে ভদ্রলোকদের? ওকে, সো আমার ইন্টারভিউর প্রসেসে, ঠিক আছে তো, আহ, ভাই আমার একটা ডাউট আছে, বেসিক ডাউট আছে। হুম, হুম, সেটা হচ্ছে ভাই ভিডিওটা তো সে ব্যাকে গিয়ে দেখেই নিতে পারে। এটা করলে ডিসকোয়ালিফাই করতে হবে বোঝা গেলে। তুই কি করে বুঝবি সে ব্যাকে গিয়ে দেখছে না? তাদের একটু চিটিং করতে দেওয়া হোক। আচ্ছা ঠিক আছে, সেটা অসুবিধা নেই। ঠিক আছে, আমার একটা খুব আমার ইন্টারভিউতে বেস্ট প্রজেক্ট কি ছিল? আচ্ছা, তো সবাই Just দুটো it. কোশ্চেন শুনে নিয়েছে, কেউ পিছাবে না, যদি আমরা ওটা বুঝতে পারবো না, বাট তাও বি অনেস্ট, বি লাইক অনির্বাণ ভাই দা, তুই একদম পাবি ভাই, অনেস্টলি। তুই হ্যাঁ, বলে দে ভাই, দেখলেও কেউ যায় আসে না। ঠিক আছে চলো। তো হ্যাঁ, ইট ওয়াজ গ্রেট অনির্বাণ দা তোমার সাথে কথা বলে। এই যে একটা উইকেন্ডের মধ্যে একটা দিন পেলাম তোমাকে, এটাও অনেকটা সৌভাগ্য আমাদের। এখন স্যার কর্পোরেট লাইফে ঢুকে গেছে, আর কোনো খুব প্রেসার ভাই, মাইরি বলছি, খুব প্রেসার। তো খুব ভালো লাগলো, আই গেস সবার খুব ভালো লাগবে। হুম, তো দেখা যাক সবাই কি জানায়। তারপর I hope that in future we can do this podcast season 2 episode 2 with you in offline mode, where the audience will be there in offline mode. That will be more interactive and also will be more excited than this thing. Online এ সবটাই digitally করতে হয়, but yeah, দেখা যাক, hope for the good. And thank you একদম। Anirbanda for giving your valuable time. We are enjoyed very much this podcast. Let's see how audience are enjoying in this podcast. We will get you back with soon. uh, let's hope for the best and all the best for your corporate life, দাদা। আবার তো কাল থেকে অফিস শুরু। থ্যাঙ্কস ফর রিমেম্বারিং মি। বেশ ভালো যাচ্ছিল দিনটা। ঠিক আছে, এন্ড অফ দ্য ডে আমরা নিজেরাই এটা চুজ করেছি। হ্যাঁ, সেটাই। লাস্ট লাইন, হ্যাঁ, মজা করে যাও। একদম। কারণ ওটা পার্মানেন্ট, ওটা তুই শুধু স্যালারি কামানোটা মেন কথা নয়, সেটার জন্য মজাটা যেন আসে। বাতি কথা, শুধু একদম। স্যালারি কামিয়ে যাচ্ছি, কোট করে যাচ্ছি, দ্যাটস নাথিং। কলেজের 4 বছর মন খুলে মজা, তার সাথে পড়াশোনা অবভিয়াসলি ঠিক সময় ঠিকঠাক করতে হবে। তারপরে মেয়েবাজি করে সেটা তোমার ব্যাপার। চলো, সেটা হুম, তাহলে এই বলি আমরা পডকাস্ট আজকে শেষ করছি। থ্যাংক ইউ গাইস ফর ওয়াচিং দিস পডকাস্ট। উই উইল ব্যাক উইথ অ্যানাদার এপিসোড সুন। গুড নাইট এভরিওয়ান। গুড নাইট। ওকে।